নাই নাই ভয়, হবেই তোমার জয়, পাবেই অনেক নাম্বার। রায় অ্যান্ড মার্টিন, প্রশ্ন বিচিত্রা, হবে সমাধান এইবার। সামনে সেমেস্টার, নাই নাই ভয়। কত চাই? 40 আউট অফ 40। এটা পাওয়ার জন্য কি করতে হবে? করতে হবে ফিজিক্স দাদার রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংক সলিউশনের ক্লাস। শুরু করব কমপ্লেক্স নাম্বার দিয়ে, এবং পরপর ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন নিয়ে আসবো। সলিউশন কিন্তু যেমন তেমন সলিউশন নয়, যে সে যেমন সলিউশন করে তেমন সলিউশন নয়, এমন সলিউশন যা এমসিকিউ এর জন্য স্পেশালাইজড। সলিউশনের টেকনিক হচ্ছে একেবারে অঙ্ককে ভিজুয়ালাইজ করে। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, শুরু করা যাক কমপ্লেক্স নাম্বার রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন। চলো, প্রথম প্রবলেম, প্রথম থেকেই চমক, মেথডে চমক। অঙ্কের মধ্যে চমক নেই, মেথডে চমক। একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, তার অনুবন্ধী জটিল রাশি হচ্ছে 1/2 + i। বেশ, তাহলে এক্স আর ওয়াই এর মান জানতে চাওয়া হয়েছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী হচ্ছে 1/2 + i। তাহলে এর যদি আবার অনুবন্ধী করি, তাহলে এক্স প্লাস আই ওয়াই ফেরত পেয়ে যাব। তাহলে আমার দরকার হচ্ছে এই 1/2 + i এর এই এক্স প্লাস আই ওয়াই হচ্ছে কিছুই না 1/2 + i এর কনজুগেট। তো কনজুগেট মানে কি? এবার আমি এখানে কি ইউজ করব? আমি এখানে ইউজ করব এই জিনিসটা যে z1/z2 তার কনজুগেট ইজ নাথিং বাট z1 এর কনজুগেট বাই z2 এর কনজুগেট। এই সিম্পল কমপ্লেক্স নাম্বারের যে ইনসাইট সেটা আমরা ইউজ করব। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়ালো? এর কনজুগেট মানে কি? 1 এর কনজুগেট 1, 2 + i এর কনজুগেট 2 - i। ওকে, তো আমাকে এক্স আর ওয়াই বার করতে হবে। তাহলে এটাকে আমাকে রেশনালাইজ করে নিতে হবে। তাহলে কি করব? ওপর নিচে 2 + i দিয়ে গুণ করে দেবো। ওপর নিচে 2 + i দিয়ে গুণ করে দিই, 2 + i। আর নিচে 2 - i কে 2 + i দিয়ে গুণ করলে কি হবে? 2 এর স্কোয়ার প্লাস 1, 2 এর স্কোয়ার মাইনাস i এর স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার প্লাস 1 মানে 5। তাহলে এটা কি দাঁড়ালো? 2/5 প্লাস i/5। তাহলে এক্স কি দাঁড়ালো? 2 এর 5। ওয়াই কি দাঁড়ালো? 1 এর 5। তো 2 এর 5, 1 এর 5, অপশন এ। আর উই ক্লিয়ার অন দিস? উই আর সো ক্লিয়ার অন দিস। আরেকবার রিপিট করে দিই, কি বলেছে? এক্স প্লাস আই ওয়াই হচ্ছে, এক্স প্লাস আই ওয়াই এর কনজুগেট হচ্ছে 1/2 + i। তাহলে এক্স আর ওয়াই বার করতে হবে। তাহলে কনজুগেটের কনজুগেট করে দিলে আমি পেয়ে যাব অরিজিনাল কমপ্লেক্স নাম্বারটা। তাহলে 1/2 + i এর কনজুগেট করে দিলাম, এইটা ইউজ করলাম 1 এর কনজুগেট, 2 + i এর কনজুগেট, রেশনালাইজ করে দিলাম, গল্প শেষ। গল্প শেষ। আর উই অল এগ্রিইং অন দিস? There is no doubt that we are all agreeing on this. চলো নেক্সট, চলো নেক্সট, নেক্সট। দেখা যাচ্ছে পরিষ্কার, -3 + i(x²y) আর x² + y + 4i পরস্পর অনুবন্ধী। এক্স আর ওয়াই বাস্তব। জলপাইগুড়ি জেলা স্কুলের 2025 সালে, মানে গত বছরে প্রশ্নটা এসেছিল। ওকে, আমায় কি বার করতে হবে? এক্স ওয়াই ক্রমিত জোড়ের সংখ্যা, এক্স ওয়াই অর্ডার্ড পেয়ার্স। অর্ডার্ড পেয়ার মানে কি? অর্ডার্ড পেয়ার মানে হলো, ধরো এক্স আর ওয়াই যদি 1 আর 2 হয়, তাহলে 1 2 2 1 এটা আলাদা, এদেরকে আমি আলাদা ধরবো অর্ডার্ড পেয়ারের ক্ষেত্রে। আনঅর্ডার্ড পেয়ারের ক্ষেত্রে কিন্তু তা নয়। আনঅর্ডার্ড পেয়ারের ক্ষেত্রে আমি 1 2 আর 2 1 পেয়ার দুটোকে সেম ধরবো। এনিওয়ে, এটা ডিসকাশন ফর লেটার। তো এখন যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে এক্স ওয়াই অর্ডার্ড পেয়ারের সংখ্যা বার করতে হবে। বেশ, কি করে বার করব? কি বলেছে না এইটা আর এইটা পরস্পর অনুবন্ধী। তা পরস্পর অনুবন্ধী দুটো কমপ্লেক্স নাম্বার যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কি হয়? তাদের যে রিয়েল পার্ট দুটো তারা সমান হয়, আর তাদের যে কমপ্লেক্স পার্ট দুটো মানে আই এর যে সহগ, তারা পরস্পর সাইন দুটো বিপরীত হয়। তাহলে এখানে আমরা কি জানতে পারছি? এখানে এর রিয়েল পার্ট কত? -3, আর এর রিয়েল পার্ট কত? x² + y। তাহলে এই দুটো সমান হতে হবে। তাহলে একটা ইকুয়েশন পেলাম, x² + y = -3। এটা একটা ইকুয়েশন। ওকে, আরেকটা ইনফরমেশন কি আছে
না অনুবন্ধী তো, তাহলে এর যে কমপ্লেক্স পার্ট অর্থাৎ ইমাজিনারি পার্ট অর্থাৎ 4 আর এর যে ইমাজিনারি পার্ট এক্স স্কোয়ার ওয়াই, এদের সাইন উল্টো হবে। সাইন উল্টো মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে আমার -4, এটাকে হতে হবে -4। গুড, তাহলে এই দুটোকে সলভ করলেই গল্প শেষ। এই দুটোকে সলভ করলেই তো গল্প শেষ, আর কি বা আমার দরকার আছে? আর তো কিছু আমার দরকার নেই। এখন সলভ করব কি করে? সলভ করার তো অনেক উপায় আছে। কেউ তো বলতেই পারে যে না আমি এখান থেকে এক্স স্কোয়ারকে আমি লিখবো -3 - y করে এখানে বসিয়ে দেবো। করতে পারে, করতেই পারে, না করার কোনো কারণ নেই, করতেই পারে। কেউ হয়তো বললো যে এখান থেকে আমি লিখছি, এইখান থেকে আমি লিখছি যে এখান থেকে আমি লিখছি সিম্পলি এক্স স্কোয়ার ইকুয়াল টু -3 - y, সেটাকে আমি এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় বসালাম -3 - y, সঙ্গে গুণ আছে y ইকুয়াল টু -4। নো ডাউট, এটা অ্যাবসলিউটলি রাইট। আমি মাইনাস সাইনটা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে y ইন্টু y প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। এ নিয়ে কোনো ডাউট নেই। আমি এটাকে সলভ করবো, এটা একটা কোয়াড্রাটিক। y স্কোয়ার প্লাস 3y -4 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে y স্কোয়ার y -1 প্লাস 4y, হ্যাঁ এর দুটো রুট, y -1 ইন্টু y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে y এর দুটো সলিউশন পেলাম আমি। এখান থেকে আমি পাচ্ছি y এর দুটো মান 1 আর -4, y ইকুয়াল টু 1 বা -4। ওকে, দুটো পেলাম। বাট এর জন্য এক্স এরও মান পাবো তো, এর জন্য তো এক্স এরও মান পাবো। যেমন ধরো আমি y ইকুয়াল টু 1 যদি এখানে বসাই, তাহলে আমি এক্স স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু -4 পেলাম। এক্স স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু -4 পেলাম, -4 পেলাম। তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু -4। বাবা এর তো কোনো রিয়েল রুট নেই, তাহলে এখান থেকে এক্স যা পাবো সেগুলো ইমাজিনারি হয়ে যাবে, নিতে পারবো না। এক্স আর ওয়াই কে বাস্তব বলা আছে, তাহলে এইগুলোকে আমায় ক্যান্সেল করতে হবে। তাহলে y ইকুয়াল টু 1 হতে পারে না। -4 নিই, -4 নিই, তাহলে এক্স স্কোয়ার ইন্টু -4 ইজ ইকুয়াল টু -4। হ্যাঁ এটা ঠিক আছে, -4 -4 ক্যান্সেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু প্লাস -1, প্লাস -1। তাহলে ক্রমিত জোড় কটা হলো স্যার? ক্রমিত জোড় কটা হলো? ক্রমিত জোড় এক্স ইকুয়াল টু +1 y ইকুয়াল টু -4 একটা, এক্স ইকুয়াল টু -1 y ইকুয়াল টু -4 আরেকটা, তাই না? দুটো পেলাম। আর কি কিছু পাওয়া যায়? আর কি কিছু পাওয়া যায়? এখানে আনসার দেওয়া আছে 3। অলরাইট, এখানে আনসার 3 দেওয়া আছে। আনসার 3 কি হতে পারে? আনসার 3 ক্রমিত জোড়ের সংখ্যা। ওয়েল, আমার এটা খুব একটা ঠিক বলে তো মনে হচ্ছে না। আমার এটা খুব একটা ঠিক বলে মনে হচ্ছে না, আমার তো 2 মনে হচ্ছে। আরো ক্রমিত জোড় আমরা কোথা থেকে পেতে পারি বাবা? আরো ক্রমিত জোড় কোথা থেকে পাবো? y এর তো আমি সব মানই বার করেছি। এক্স স্কোয়ারকে আমি -3 - y সাবস্টিটিউট করেছি। আমি কোয়াড্রাটিক বানিয়েছি, কোয়াড্রাটিক থেকে দুটো পেয়েছি। কোয়াড্রাটিক থেকে দুটো পেয়েছি, তার ওয়ানটাকে আমি এখানে বসিয়েছি। এক্স স্কোয়ারকে আমি -4 পেয়েছি, -4 পেলে আমি একটাও নিতে পারবো না, সেগুলোকে আমি রিজেক্ট করেছি। রিজেক্ট করে আমি y এর যে অন্য মানটা সেটা বসিয়েছি, সেটা বসিয়ে আমি x এর আরো দুটো মান পেয়েছি। তাদের সঙ্গে আমি y এর জোড়া বানিয়েছি, জোড়া বানিয়ে আমি দুটো মান পেয়েছি। না, আই গেস আমার কোনো ভুল হচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না। তো 2 শুড বি এর আনসার। এখানে 3 দেওয়া আছে, দিস ইজ ডাউটফুল, দিস ইজ ভেরি মাচ ডাউটফুল। ঠিক আছে, তো প্রসিড করি, এখান থেকে এগোই। নেক্সট প্রবলেম। আহা, বিউটিফুল প্রবলেম। sin x প্লাস i cos 2x এবং cos x মাইনাস i sin 2x পরস্পর অনুবন্ধী হবে যখন এদের মধ্যে কোনটা ট্রু। বেশ, এরা পরস্পর অনুবন্ধী, তো চলো সেটাকে একটু বাজিয়ে দেখি। এরা পরস্পর অনুবন্ধী আদৌ হতে পারে কিনা সেটাকে একটু বাজিয়ে দেখি, কখন এরা অনুবন্ধী হবে বা না হবে। তা কি করতে পারি? এরা দুজন অনুবন্ধী কখন হবে? যখন এদের রিয়েল পার্ট দুটো সমান হবে, এই দুটো সমান হবে। তো sin x ইকুয়াল টু cos x হবে, sin x ইকুয়াল টু cos x হবে, এটা তো হতেই হবে। এর সঙ্গে আর কি হতে হবে না, এই যে ইমাজিনারি পার্টটা আর এই যে -sin 2x ইমাজিনারি পার্টটা, এরা দুজন পরস্পর বিপরীত সাইনের হতে হবে। তার মানে cos 2x ইকুয়াল টু sin 2x হতে হবে।
ওখানে মাইনাস আছে, cos 2x ইকুয়াল টু sin 2x হতে হবে। ওকে, তাহলে আমাকে সলভ করে x বার করতে হবে, যদি বার করা সম্ভব হয় তো। তো কি করব, cos 2x মানে হচ্ছে আমার 2 cos স্কোয়ার x মাইনাস 1, ভেঙে দিই। আর sin 2x মানে হচ্ছে 2 sin x cos x। তো যদি সলভ করতে হয় আমাকে sin cos একসাথে রাখলে চলবে না, আমাকে শুধুমাত্র cos বা শুধুমাত্র sin আনতে হবে। এখানে cos স্কোয়ার আছে, এখানে cos আছে, sin x ইকুয়াল টু cos x আমি জানি, তো সেটাকে আমি এখানে সাবস্টিটিউট করে দিই। তাহলে আমি পাচ্ছি 2 cos স্কোয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 2, এটা cos x এটাও cos x, তাহলে 2 cos স্কোয়ার x। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো, এরকম তো হওয়ার কথা ছিল না, এরকম হওয়ার কথা ছিল না। এদিকে 2 cos স্কোয়ার x আর এদিকে 2 cos স্কোয়ার x মাইনাস 1, তাহলে 2 cos স্কোয়ার x 2 cos স্কোয়ার x ক্যান্সেল হয়ে গিয়ে এটা দাঁড়িয়ে যাচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু 0। বাট দিস ইজ অ্যান ইম্পসিবিলিটি, দিস ইজ অ্যান ইম্পসিবিলিটি, দিস ক্যানট হ্যাপেন, দিস ইজ নট অ্যালাউড ইন ম্যাথমেটিক্স। তাহলে এইটা হতে পারে না, এটা কোনোদিন হবে না, x এর কোনো মানের জন্যই নয়। দ্যাট হ্যাজ টু বি দ্য রাইট অপশন স্যার, দ্যাট হ্যাজ টু বি দ্য রাইট অপশন। তো ভালো অঙ্ক ছিল, আমরা ধরে নিলাম সম্ভব, সলভ করতে গিয়ে দেখলাম দিস লিডস টু অ্যান ইম্পসিবিলিটি, তাহলে আমরা জানি যে এটা এক্স এর কোনো বাস্তব মানের জন্য সম্ভব নয়। ওকে, লেট আস প্রসিড। সময় নষ্ট করবো না, সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। আহা, এগেইন বিউটিফুল প্রবলেম, বিউটিফুল প্রবলেম। থিটার যে মানের জন্য এটা বিশুদ্ধ কাল্পনিক, বিশুদ্ধ কাল্পনিক মানে এর মধ্যে কোনো রিয়েল পার্ট নেই, এর মধ্যে কোনো রিয়েল পার্ট নেই। যখন এটা বিশুদ্ধ কাল্পনিক হবে কোন মানের জন্য, থিটার কোন মানের জন্য, চলো অনেকভাবে করা যায়, কিন্তু আমি সব থেকে এলিগেন্ট রাস্তাটা দেখানোর চেষ্টা করছি। করা তো যায় অনেকভাবে। বিশুদ্ধ কাল্পনিক, বিশুদ্ধ কাল্পনিক মানে কি ফর্মের, সাম কে আই ফর্মের, মানে এই যে জিনিসটা 2 প্লাস 3i সাইন থিটা বাই 1 মাইনাস 2i সাইন থিটা, দিস হ্যাজ টু বি সাম কে ইন্টু আই, যেখানে যেখানে কে কোনো একটা রিয়েল নাম্বার, যেখানে কে কোনো একটা রিয়েল নাম্বার, একে বলে বিশুদ্ধ কাল্পনিক, বিশুদ্ধ কাল্পনিক। বেশ, তো আমি গুণ করে দিই দুদিকে, এদিকে হলো 2 প্লাস 3i সাইন থিটা, এদিকে হলো কে আই মাইনাস 2i সাইন থিটা ইন্টু কে আই, তাহলে আই স্কোয়ার হয়ে গেল মাইনাস 1, তাহলে প্লাস 2k সাইন থিটা, 2k সাইন থিটা। অলরাইট, তাহলে দুটোই কমপ্লেক্স নাম্বার, তাহলে ডেফিনেটলি এদের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট সমান হবে, তাহলে দুটো ইকুয়েশনে ভেঙে যাচ্ছে ব্যাপারটা। এদিকে রিয়েল পার্ট কত 2k সাইন থিটা, এদিকে রিয়েল পার্ট কত 2, তাহলে 2k সাইন থিটা ইকুয়াল টু 2, দ্যাট ইজ ওয়ান ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন, এদিকে ইমাজিনারি পার্ট কে আই, এদিকে ইমাজিনারি পার্ট 3 সাইন থিটা, তাহলে কে আই ইকুয়াল টু 3 সাইন থিটা। ওকে ওকে ওকে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তাহলে আমাকে বার করতে হবে সাইন থিটা, আমাকে বার করতে হবে সাইন থিটা, তাহলে কে কে এলিমিনেট করতে হবে, কে কে এলিমিনেট করতে হবে, এদিকে এটা তো কেটে দিই, তাহলে কে আমি পেলাম কি, আচ্ছা তাহলে আমি এদিকে আছে কে সাইন থিটা, ওদিকে কে আই পেলাম, ভাগ করে দিই, আমি জাস্ট ভাগ করে দিই, কে সাইন থিটা সিম্পলি ভাগ করে দিই, কে এলিমিনেট হয়ে যাবে, কে সাইন থিটা ইকুয়াল টু 1 আমি এখান থেকে পেয়েছি, আর ওদিকে ভাগ করছি, এদিকে আছে আমার কে আই আর এদিকে আছে 3 সাইন থিটা, দুটো ইকুয়েশনকে সিম্পলি ভাগ করে দিলাম, কে এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, কে এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, আই কোথা থেকে চলে এলো, আইটা তো আমি নেব না, 3i সাইন থিটা, 3i সাইন থিটা ইকুয়াল টু কে আই ছিল, তো আই তো এখানে আমার আসবে না, আই তো এখান থেকে কেটে যাবে, এইখানে গন্ডগোল হয়েছে। ওকে, কে কেটে গেল, তাহলে কি পেলাম, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3, তাহলে আমি পেলাম সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3 পেলাম, 1/3 পেলাম, হ্যাঁ 1/3 পেলাম, কিন্তু এখানে তো সেরকম কোনো সলিউশন নেই যেখানে আমি 1/3 পেতে পারি, তার মানে কোথাও গন্ডগোল হয়েছে। 1/3 তো কোনো নোন সাইন, যদি রুটও নিয়ে নিই 1/√3, তাহলেও তো কোনো নোন সাইন থিটার মান নেই। 2 প্লাস 3i সাইন থিটা 1 মাইনাস 2i সাইন থিটা, 2 প্লাস 3i সাইন থিটা কে আই প্লাস 2k সাইন থিটা, হ্যাঁ এখানে কোনো ভুল নেই,
রিয়েল পার্টকে ইকুয়েট করছি আমি 2k sin থিটা ইকুয়াল টু 2, তার মানে k sin থিটা ইকুয়াল টু 1, দ্যাট ইজ ফাইন। ki ইকুয়াল টু 3i sin থিটা, তাহলে k ইকুয়াল টু, হ্যাঁ, k ইকুয়াল টু 3i sin, k ইকুয়াল টু 3 sin থিটা। তাহলে আমি ভাগ করছি k sin থিটাকে, আমি ভাগ করছি k দিয়ে, আর k দিয়ে, আর এদিকে আমার k sin থিটা ইকুয়াল টু 1, এদিকে 1, আর এদিকে k ইকুয়াল টু 3 sin থিটা। k এদিকে ভাগ করলাম, এদিকে 3 sin থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে sin স্কোয়ার থিটা হলো 1/3, sin স্কোয়ার থিটা হলো 1/3 না? এ তো মিলছে না বাবা। তাহলে আমি যেটা অ্যাকচুয়ালি পাচ্ছি সেটা হচ্ছে sin থিটা ইকুয়াল টু 1/√3, আর থিটা তাকে আমি বলতে পারি sin ইনভার্স 1/√3, আমি এটাকে বলতে পারি sin ইনভার্স 1/√3। যদি ভুল না করে থাকি তাহলে এইটা আমি বলতে পারি। এখানে কোনো অপশনের ক্ষেত্রে আমি বলতে পারি না। এটা যদি এখানে 1/√3 থাকতো তাহলে আমি বলতে পারতাম হ্যাঁ এই অপশনটা ঠিক, অ্যান্ড আই এম নট কোয়াইট শিওর যে এখানে এই অপশনটা ঠিক কিনা। আরেকবার ভেরিফাই করে নিই। 2 + 3i sin থিটা বাই 1 - 2i sin থিটা ইকুয়াল টু বিশুদ্ধ কাল্পনিক, তাহলে ki, যেখানে k কোনো রিয়েল নাম্বার, গুণ করছি 2 + 3i sin থিটা, এদিকে ki ইন্টু 2i sin থিটা, তাহলে মাইনাস ki স্কোয়ার sin থিটা, তাহলে 2k sin থিটা, ফাইন। 2k sin থিটা ইকুয়াল টু 2, তাহলে k sin থিটা ইকুয়াল টু 1, ফ্যান্টাস্টিক। 3i sin থিটা ইকুয়াল টু ki, তাহলে k ইকুয়াল টু 3 sin থিটা, k ইকুয়াল টু 3 sin থিটা, এগেইন দ্যাটস ফাইন, এগেইন দ্যাটস ফাইন। তাহলে ভাগ করলাম sin থিটা ইকুয়াল টু 1/3 sin থিটা, sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3, থিটা ইকুয়াল টু sin ইনভার্স 1/3। না স্যার, আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না, আনসার যা আছে আছে, আমি আমার লজিকে ক্যালকুলেশনে কোনো ভুল তো দেখতে পাচ্ছি না স্যার। চলো প্রসিড করি। যখন ভুল দেখা যাবে না, কনফিডেন্ট থাকো ভাই, ওইখানে ছেড়ে দাও, না হলে কিন্তু মানে গোলক ধাঁধায় তুমি একেবারে সময় নষ্ট করে ফেলবে অনেক। এগোনো যাক। আহ 1 + i tan 4π/7 এর মডিউলাস আর আর্গুমেন্ট বার করো। দেখতে খুব নিরীহ, দেখতে ভীষণ নিরীহ প্রবলেম, আসলে কি তাই? আসলে কি তাই? চলো দেখা যাক, দেখা যাক। 1 + i tan 4π/7 এর মডিউলাস আর আর্গুমেন্ট চাই। প্রথমে মডিউলাস বার করে নি। মডিউলাস বার করা তো খুব সোজা, mod 1 + i tan 4π/7 মানে কি, √1 + tan স্কোয়ার 4π/7, tan স্কোয়ার 4π/7। আচ্ছা, 1 + tan স্কোয়ার থিটা মানে তো sec স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে sec স্কোয়ার থিটা, রুট করলে sec থিটা, তাহলে এটা হলো sec 4π/7। এই নিয়ে তো কোনো ডাউট নেই, sec 4π/7 কোথায় আছে? তিনটেতেই আছে, এই তিনটের মধ্যে কোনো একটা হবে। ওকে, এবার আর্গুমেন্ট বার করা। আর্গুমেন্ট বার করা, আর্গুমেন্ট মানে হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে আছে সেটাই আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট বার করার জন্য আমায় দেখতে হবে যে এ আর্গান্ট প্লেনে আছে কোথায়, এ ব্যাটা আছে কোথায় বসে, সেটা আমায় দেখতে হবে। দেখি এ কোথায় থাকতে পারে। এই যদি আর্গান্ট প্লেন হয় তাহলে 1 আর tan 4π/7, এক্স কোঅর্ডিনেট হচ্ছে 1, চলো ঠিক আছে আমি বললাম এইটুকু হচ্ছে 1। এবার tan 4π/7, প্রথম কথা হচ্ছে এটা পজিটিভ না নেগেটিভ? তো 4π/7 এটা π/2 এর থেকে বড়, এটা π/2 এর থেকে তো বড়। tan এর গ্রাফ কিরকম হয়? tan এর গ্রাফ হয় এইরকম, tan থিটা এইরকম উঠে যায়, π/2 তে ইনফিনিটিতে চলে যায়, আবার এদিক থেকে শুরু হয়ে এইরকম যায়। তো এর মানে হচ্ছে এই যে π/2 হচ্ছে এইখানে, π/2 হচ্ছে এখানে, কিন্তু 4π/7 π/2 এর থেকেও একটু বেশি, π/2 এর থেকে একটু বেশি, মানে এরকম জায়গাতে আছে। তো এরকম জায়গাতে তো tan 4π/7 এর মান তাহলে নেগেটিভ হয়ে গেল, এটা তাহলে নেগেটিভ হয়ে গেল। তো নেগেটিভ মানে এটা এই দিকে চলে গেল, এরকম কোথাও চলে গেল, এরকম কোথাও। এই নাম্বারটা 1 আর tan 4π/7 এই দিকে কোথাও আছে, এই দিকে কোথাও আছে। তো এর যে প্রিন্সিপাল আর্গুমেন্ট সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? সেটা নেগেটিভ হবে, সেটা নেগেটিভ হবে। ওকে, তাহলে এখানে নেগেটিভ কি কি আছে না, দুটো আছে, -3π/7 -4π/7, এদের মধ্যে কোনো একটা হবে বলে মনে হচ্ছে। ওকে, এদের মধ্যে কোনটা হবে এবার দেখি। তো π/2 থেকে এদিকে কতটা এদিকে আছে স্যার?
π/2 থেকে কতটা এদিকে আছে না সেটা আমি বুঝতে পারবো। 4π/7 থেকে যদি আমি π/2 বাদ দিই তাহলে কত হয়? এখানে হয় 14, 4 দুগুণে 8 মাইনাস 7 মানে π/14। π/14 এদিকে আছে, তো এর মানটা কত? এর মানটা হচ্ছে π/14 যদি আমি এদিকে চলে আসি, এইখানে ট্যানের যে মান হয় মানে ট্যান π/2 মাইনাস π/14 যা হয় সেই মানটাই কিন্তু নেগেটিভ সাইডে, সেই মানটাই কিন্তু নেগেটিভ সাইডে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 মাইনাস π/14, π/2 মাইনাস π/14 মানে এটা কত? 14, 7 মাইনাস 1 মানে 6π/14 মানে 3π/7, 3π/7। এটা উল্টো দিকে মাইনাস সাইডে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস 3π/7। এই হচ্ছে সলিউশন। তো মাইনাস 3π/7 হচ্ছে এর আর্গুমেন্ট স্যার, এর আর্গুমেন্ট। দিস হ্যাজ টু বি দ্য রাইট আনসার। sec 4π/7 হচ্ছে মডিউলাস, মাইনাস 3π/7 হচ্ছে আর্গুমেন্ট। এটা কি তোমরা বুঝলে? এইভাবে কি তোমরা ভিজুয়ালাইজ করতে পারো? জানো এইভাবে করতে? আমি জানি না তোমরা কতটা জানো। যারা আমার কাছে ক্লাস করে রেগুলার তারা কিন্তু খুব ভালোভাবে জানে, যারা করে না, যারা আমার এই ক্লাস প্রথম দেখছো তারা কতদূর কি জানো সিরিয়াসলি আমার কোনো আইডিয়া নেই। কিন্তু এইভাবে কমপ্লেক্স নাম্বারকে দেখতে জানতে হয়। এই যে ট্যানের গ্রাফ আঁকলাম, অ্যাঙ্গেলটাকে নিয়ে এদিক ওদিক করলাম, ভিজুয়ালাইজ করলাম, তোমরা কি পারো এগুলো করতে? যদি শিখতে হয় তাহলে কিন্তু ফিজিক্স দাদায় সারথী ব্যাচের ম্যাথের ক্লাস করতে হবে। এনিওয়ে, তো লেট আস প্রসিড, চলো এগোনো যাক, এগোনো যাক। নেক্সট, আচ্ছা, mod z1 ইকুয়াল টু mod z2 আর amp z1 প্লাস amp z2 ইকুয়াল টু 0। তাহলে আমাকে চারটে বিবৃতি দেওয়া হয়েছে, চারটে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বলতে হবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। ঠিক আছে, আগে আমি জিনিসটাকে ভিজুয়ালাইজ তো করি। mod z1 ইকুয়াল টু mod z2 আর amp z1 প্লাস amp z2 ইকুয়াল টু 0। mod z1 প্লাস mod z2 মানে কি? কমপ্লেক্স নাম্বার দুটো আছে কোথায়? আগে তো আমাকে বুঝতে হবে এরা আছে কোথায়। তো mod z1 আর mod z2 সমান মানে এরা কোনো একটা সার্কেলের ওপর আছে, এরা দুজনেই কোনো একটা সার্কেলের ওপর আছে। তো ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এরা z1 যদি এখানে থাকে, z1 আমি ধরে নিলাম এখানে আছে, z2 কোথায় আছে? amp z1 ইকুয়াল টু amp z1 প্লাস amp z2 ইকুয়াল টু 0। মানে z1 এর যে অ্যাঙ্গেল আর z2 এর যে অ্যাঙ্গেল যোগ করলে 0 হয়। তার মানে z1 এর যে অ্যাঙ্গেল, z1 এর এই যে অ্যাঙ্গেলটা z2 এর অ্যাঙ্গেলটা ঠিক এর অপোজিট, z2 এর অ্যাঙ্গেলটা ঠিক এর অপোজিট, এই দিকে আছে। এর যদি থিটা হয় তো এর মাইনাস থিটা হতে হবে, না হলে যোগ করলে 0 হবে কি করে? তাহলে z1 আছে এখানে আর z2 আছে এখানে। আমি দুটো প্রশ্নে দেওয়ার দুটো শর্তকেই স্যাটিসফাই করে ফেললাম। মডও সমান কারণ সার্কেলের ওপর নিয়েছি, আর অ্যাম্প দুটো পরস্পর বিপরীত, যোগ করলে 0 হয়। তা এটা দেখে কি মনে হচ্ছে? এদের মধ্যে কি রিলেশন আছে? এরা z1 এর x অক্ষের সাপেক্ষে মিরর ইমেজ z2 না? এরা পরস্পর মিরর ইমেজ না? তাহলে এরা কমপ্লেক্স কনজুগেট না? এরা কমপ্লেক্স কনজুগেট। এই যে বিবৃতি 1 এটা সত্যি, বিবৃতি 3 এটাও সত্যি। এই যদি ওর কনজুগেট হয় ও তো এর কনজুগেট। z1 প্লাস z2 ইকুয়াল টু 0, এই দুটো যোগ করলে 0 হবে নাকি? না না না, নট নেসেসারিলি, দ্যাট ইজ নট নেসেসারি। এটা হতেও পারে নাও হতে পারে, তো এটা 0 হতে হবে এমন কোনো কথা নেই। এটা ডিপেন্ড, 0 হবে কি না হবে ডিপেন্ড করে সার্কেলের রেডিয়াসের উপর। সার্কেল থেকে যদি আমি শ্রিঙ্ক করে ঢুকিয়ে দিই তাহলে এটা কমতে থাকবে না, ওইটা বাজে কথা, এটা নট নেসেসারিলি ট্রু। তাহলে আমি কি পেলাম? বিবৃতি 1 আর বিবৃতি 3 সত্যি। 1 আর 3 সত্যি, 1 আর 3 সত্যি কোথায়? 1 2 সত্য 3 মিথ্যা, 1 2 3 সত্য, 1 3 সত্য 2 মিথ্যা। এই যে 1 3 সত্য 2 মিথ্যা, দ্যাট হ্যাজ টু বি দ্য রাইট অপশন। বোঝা গেল? প্রপার ভিজুয়ালাইজেশন, কোনো অ্যালজেব্রা নেই, কোনো ক্যালকুলেশন হিসেব নিকেশ নেই, জাস্ট ভিজুয়ালাইজেশন। কমপ্লেক্স নাম্বার ইজ অ্যাবাউট ভিজুয়ালাইজিং থিংস, ইট ইজ অ্যাবাউট জিওমেট্রি মোর দ্যান ইট ইজ অ্যাবাউট ক্যালকুলেশনস। চলো প্রসিড করি আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে এটা আবার অন্য ফ্লেভারের অঙ্ক, এটা আবার অন্য ফ্লেভারের অঙ্ক এসছে। mod z প্লাস 2/z ইকুয়াল টু 2, তাহলে mod z এর বৃহত্তম মান চাই। mod z কত দূর যেতে পারে, কত দূর যেতে পারে? ওকে, চিন্তার কিছু নেই। কি ইউজ করবো দেখো, এরকম মড ফর্মে রাখলে তো কিছু করতে পারবো না। বৃহত্তম মান বের করতে হলে আমাকে mod z দিয়ে একটা
অ্যালজেব্রিক ইকুয়েশন আনতে হবে, প্রেফারেবলি কোয়াড্রাটিক বা লিনিয়ার কিছু আনতে হবে। তার মানে এই মডটাকে আমাকে ভাঙতে হবে। তো মডটাকে ভাঙতে হলে আমাকে নিশ্চয়ই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগাতে হবে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বলছে যে মড কোনো একটা z1 প্লাস মড z2, এইটা this has to be less than or equal to mod z1 plus mod z2। একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টির থেকে 3 নম্বর বাহুটা ছোট। ওকে, তো এইখানে যদি আমি এবার এখানে অ্যাপ্লাই করি z প্লাস 2/z, এটা ইকুয়াল টু 2, সে নিয়ে কোনো ডাউট নেই। না, দিস হ্যাজ টু বি লেস দেন mod z প্লাস 2/mod z। mod 2/z করলে সেটা 2/mod z হয়ে যাবে। এইটা এর জায়গায় 2 লিখি, এটা তো ইকুয়াল টু 2, এটা তো ইকুয়াল টু 2। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম 2 ইজ লেস দেন mod z প্লাস 2/mod z। আচ্ছা mod z, ঠিক আছে, আমি mod z ধরেই করে যাচ্ছি। না, mod z এর জায়গায় কিছু একটা বসাই, mod z ইকুয়াল টু a বসাই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। a প্লাস 2/a এইভাবে লিখি। আমি ধরলাম mod z ইকুয়াল টু a, এর কোনো বিশেষ যুক্তি নেই, ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স, যাই বলো, সহজ করে লেখার জন্য লিখলাম। দেখি এখান থেকে কি পাওয়া যায়। তাহলে a স্কোয়ার প্লাস 2, তাহলে পাচ্ছি এদিকে 2a লেস দেন a স্কোয়ার প্লাস 2, তাই তো পেলাম। এটা আমি করতে পারি, এই যে a দিয়ে দুদিকে গুণ করে দিলাম ইনইকুয়ালিটি, সবসময় কিন্তু এটা পারি না, এখানে পারি, কারণ এখানে a হচ্ছে mod z, নন নেগেটিভ নাম্বার। a হ্যাজ টু বি নন নেগেটিভ, মানে a হচ্ছে পজিটিভ নাম্বার। পজিটিভ বলেই কিন্তু আমি ইনইকুয়ালিটি দুদিকে a দিয়ে গুণটা করতে পারলাম। ইনইকুয়ালিটি সাইন সেম রেখে কেয়ারফুল থাকতে হবে। এ যদি নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকতো, এই গুণটা কিন্তু আমি করতে অ্যালাউড ছিলাম না, কেয়ারফুল থাকতে হবে। তাহলে কি পাচ্ছি না, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 ইজ গ্রেটার দ্যান, আচ্ছা এখানে গ্রেটার লেস দ্যান ইকুয়াল টু সাইন ব্যবহার করাই উচিত, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এই তো পেলাম। আচ্ছা, তাহলে এর রেঞ্জ বার করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটাকে আমি a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 আর প্লাস 1 করি। তাহলে a স্কোয়ার মাইনাস, এটাকে আমি করে দিই এইরকম, হোল স্কোয়ার ফর্মে নিয়ে চলে আসি। আমি এটাকে করে দিই a মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে, অ্যাট মোস্ট আমি যেটা পাবো, আমি বৃহত্তম মানের দিকে কিন্তু যেতে পারছি না, এখান থেকে আমি অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম মানের দিকে আসতে পারছি। কারণ এখানে এর কোনো, একে আমি যতই বাড়িয়ে যাই না কেন, এটা আরো 0 থেকে বড় হতে থাকবে। তো এই ইনইকুয়ালিটি দিয়ে অঙ্কটা হবে না, আমাকে রিভার্স ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করতে হবে। আমাকে ইউজ করতে হবে রিভার্স ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটি দিয়ে অঙ্কটা হবে না স্যার, হবে না, আমাকে এইটা ইউজ করতে হবে। mod z প্লাস 2/z is greater than mod z minus 2/mod z। এটাও ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, জাস্ট একটু 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 চেঞ্জ করা ফর্ম, এইটা আমাকে ইউজ করতে হবে। তাহলে আমি বৃহত্তমর দিকে যেতে পারবো। ওইটা করলে কিন্তু বৃহত্তমর দিকে যেতে পারছি না, ক্ষুদ্রতমর দিকে হয়তো যেতে পারি, সেটা অন্য জিনিস। তাহলে দাঁড়ালো হচ্ছে 2 ইজ গ্রেটার দেন, এটাকে আমি a ধরে নিই, a মাইনাস 2/a। আমি কি করলাম, mod z ইকুয়াল টু a করলাম। ওকে, হ্যাঁ, এবার আমি a দিয়ে গুণ করতে পারি, 2a ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2। তাহলে কি দাঁড়ালো, তাহলে আমার দাঁড়ালো হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে এবার আমি লিখতে পারি a মাইনাস 1 এর হোল স্কোয়ার is less than equal to 1. In other words, a minus 1 is, আমি ম্যাক্সিমাম যেটা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে এই জিনিসটা, এর যে মডটা, সে -1 থেকে 1 এর মধ্যে থাকবে। -1 লেস দ্যান ইকুয়াল টু a মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু 1, এইটা আমি বলতে পারি, এইটা আমি বলতে পারি। তাহলে এর ম্যাক্সিমাম কত দাঁড়াচ্ছে স্যার,
ম্যাক্সিমাম কত দাঁড়াচ্ছে? ম্যাক্সিমাম দাঁড়িয়ে গেল হচ্ছে, ম্যাক্সিমাম তো দাঁড়িয়ে যাচ্ছে 2, এ ইজ লেস দ্যান 2 হয়ে যাচ্ছে, কিন্তু 2 তো এখানে অপশনের মধ্যে কোথাও নেই, 2 তো এখানে অপশনের মধ্যে কোথাও নেই। তাহলে কি আবার কিছু একটা গন্ডগোল হলো? আরেকবার আমাকে ভেরিফাই করতে হয়, তাহলে আরেকবার ভেরিফাই করতে হয়। এ স্কোয়ার মাইনাস 2a, হ্যাঁ ঠিক আছে, কোনো ডাউট নেই। এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2, অ্যান্ড দ্যাটস ফাইন। আমি এখানে কি করেছি? -1 করেছি, -1 -1। ও, এখানে ভুল হয়েছে, এই তো ভুল ধরা পড়ে গেছে, ভুল ধরা পড়ে গেছে। এ স্কোয়ার -2a, আমি +1 নিচ্ছি, তাহলে তো -3 করতে হবে -2 কে ব্যালেন্স করার জন্য, লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে a -1 এর স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু 3। তাহলে আমি যেটা লিখতে পারি যে -√3 ইজ লেস দ্যান ইকুয়াল টু a-1 লেস দ্যান ইকুয়াল টু +√3। এইটা আমি লিখতে পারি, এইটা আমি লিখতে পারি। তাহলে এর ম্যাক্সিমাম হচ্ছে 1 +√3, তার মানে আমি দাঁড়াচ্ছে a ইজ লেস দ্যান ইকুয়াল টু 1 +√3। হ্যাঁ, এইটা ঠিক আছে, অপশন বি। ছোট্ট ক্যালকুলেশনের ভুল অঙ্ক করার মধ্যে হতেই পারে, তোমাদেরও হতে পারে, কিন্তু যদি হয় তো তোমাকে ফিরে আসতে হবে, ফিরে এসে চেক করতে হবে। এটাও একটা লেসন, মানে লাইভ অঙ্ক করার মধ্যে এটাও একটা লেসন। ভুল হতেই পারে, ফিরে এসো, রিচেক করো, সেখান থেকে এগিয়ে যাও। চলো, অলরাইট, চলো পরের অঙ্কে যাবো। হোপফুলি এটা ক্লিয়ার। এবার এখানে একটা শিক্ষা পেলাম যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ফরওয়ার্ড ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করব না রিভার্স ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করব, সবসময় কিন্তু দেখে বোঝা যাবে না, আমাকে করতে গিয়ে বুঝতে হবে। হতেই পারে এমন, হতেই পারে। চলো পরের অঙ্ক। জেড কোনো একটি অশূন্য জটিল সংখ্যা, আমাকে বার করতে হবে মড জেড প্লাস মড জেড মাইনাস ওয়ান এর সর্বনিম্ন মান। বাবা বাবা বাবা, বিউটিফুল অঙ্ক, বিউটিফুল অঙ্ক, পিওর ভিজুয়ালাইজেশনের অঙ্ক। এখানে কোনো অ্যালজেব্রা করতে গেলেই তুমি ঝামেলায় পড়ে যাবে, দরকার নেই এখানে অ্যালজেব্রার, দরকার নেই অ্যালজেব্রার। ইন্টারপ্রিট করো মড জেড কি জিনিস, মড জেড মাইনাস ওয়ান কি জিনিস। ইমাজিন করো আর্গান প্লেন, ইমাজিন করো আর্গান প্লেন। জেড কোথাও একটা আছে, জেড কোথাও একটা আছে। মড জেড মানে কি? আমি ধরলাম জেড এখানে আছে, জেড কে একটা পয়েন্ট ভাবো, ভ্যালু না, সংখ্যা নয়। তো মড জেড মানে কি? মড জেড মানে হচ্ছে 0 থেকে তার ডিস্টেন্স, এটাই তো মড জেড, এটা মড জেড। আর মড জেড মাইনাস ওয়ান মানে কি? মড জেড মাইনাস মানে হলো, ধরো এই পয়েন্টটা হচ্ছে 1, ধরো এই পয়েন্টটা হচ্ছে আমার 1, তো 1 থেকে জেড এর যে ডিস্টেন্স, এটাই তো মড জেড মাইনাস ওয়ান, এটাই মড জেড মাইনাস ওয়ান। তো এর সর্বনিম্ন মান মানে এইটা যোগ এইটা, এই দুটো দূরত্বের সর্বনিম্ন যোগফলের সর্বনিম্ন মান আমাকে বার করতে হবে। তার মানে আমাকে জেড কে এমন ভাবে মুভ করতে হবে যাতে এই জিনিসটা ছোট হয়, আরো ছোট হয়, আরো ছোট হয়। তাহলে জেড কে যদি আমি দূরে নিয়ে চলে যাই, যদি আরো দূরে নিয়ে চলে যাই, তো এই বাহুটা তো বেড়ে গেল, বড় হয়ে গেল, করলে হবে না, কাছে আনি, জেড কে আরো কাছে আনি, তাহলে আরেকটু ছোট হলো, আরো কাছে আনি, আরো কাছে আনি, আরো ছোট হলো। একদম যদি এই বাহুর ওপর নিয়ে চলে আসি, এক্স অক্ষের ওপর নিয়ে চলে আসি, তাহলে দেখো এইটা আর এইটা দুটো জিনিস, দুটো মড, দুটো দূরত্ব, এদের যোগফলটা দেখো ধ্রুবক হয়ে গেল। যে মুহূর্তে জেড কে আমি এই বাহুর ওপর নিয়ে চলে এলাম, এটা আর এটার যোগফল কি হয়ে গেল? 1 হয়ে গেল, অরিজিন আর 1 এর মধ্যে ডিস্টেন্স। এবার জেড কে আমি এই বাহুর ওপর যেখানেই নিয়ে যাই না কেন, এটা 1 থাকবে, কিন্তু এর বাইরে যদি নিয়ে চলে যাই 1 এর থেকে বড় হয়ে যাবে, এদিকে যদি নিয়ে চলে আসি আবার 1 এর থেকে বড় হয়ে যাবে, তাহলে এর সর্বনিম্ন মান হলো 1। আর এটা কখন হচ্ছে? যখন জেড থাকছে এক্স অক্ষের ওপর, এই অরিজিন থেকে 1 এর মধ্যে। দ্যাটস আ ফ্যান্টাস্টিক সলিউশন। এইটা হচ্ছে একটা জেই লেভেল সলিউশন। এইভাবে যে ভাবতে পারে সে তো বোর্ড এক্সামে ফাটিয়ে দেবেই দেবে, সে কিন্তু জেই এক্সামেও ফাটিয়ে দেবে। আমি বেশি কথা বাড়াবো না, এই ধরনের টেকনিক কিন্তু আমি ক্লাসে প্রত্যেক দিন শেখাই। জেই লেভেল প্রবলেমকে এইভাবে ভিজুয়ালাইজ করে সলভ করতে শেখানো আমাদের ক্লাসের একটা খুব বড় একটা অংশ জুড়ে থাকে। চলো, লেট আস মুভ অন, লেট আস মুভ অন। ওকে, মড জেড একটি জটিল রাশি, মড জেড প্লাস 5 ইজ লেস দ্যান ইকুয়াল টু 6, মড জেড প্লাস 2 এর বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় করো। আবার ভিজুয়ালাইজ করব, আমি কোনো অ্যালজেব্রার মধ্যে যাবই না, আমি a প্লাস আইবি এক্স প্লাস আই ওয়াই এর মধ্যে যাবই না, আমি এই ইনফরমেশনটাকে ভিজুয়ালাইজ করবো। এর মানে কি, কি বলতে চাইছে, কি
কি দেখাতে চাইছে আমাকে, আমাকে কিছু দেখাতে চাইছে, আমাকে সেটা দেখতে হবে। মড জেড প্লাস 5 মানে কি? মানে -5 বিন্দু থেকে জেড এর দূরত্ব। তো আমি ধরছি 1 2 3 4 5, ধরলাম এটা হচ্ছে -5 বিন্দু। তো মড জেড প্লাস 5 মানে, মড জেড প্লাস 5 মানে হচ্ছে, ধরলাম আমি জেড এখানে আছে, জেড এখানে আছে, তো এইটা হচ্ছে আমার মড জেড প্লাস 5। এই বিন্দুটা যদি -5 হয়, এটা অরিজিন, এটা হচ্ছে আমার জেড। তো এই দূরত্বটাকে হতে হবে 6 থেকে কম বা সমান। যদি এটাকে 6 সাথে ইকুয়াল হতে হয়, যদি ইকুয়াল টু 6 হয়, আমি ধরলাম এই দূরত্বটা 6, তাহলে 6 রেখে, এই দূরত্বটাকে কনস্ট্যান্ট রেখে যদি আমি জেড কে মুভ করাই, তাহলে জেড কি হবে? জেড হবে 6, জেড হবে 6 রেডিয়াসের একটা সার্কেল। 6 রেডিয়াসের একটা সার্কেল হবে জেড, যার সবসময় দূরত্ব 6। -5 বিন্দু থেকে দূরত্ব সবসময় 6, কিন্তু এখানে লেস দ্যান ইকুয়াল টু 6 বলেছে। তার মানে জেড কে এই সার্কেলের বাইরে গেলে চলবে না, জেড এই সার্কেলের বাইরে অ্যালাউড নয়, বাইরে অ্যালাউড নয়, কারণ বাইরে গেলে ডিস্টেন্সটা 6 থেকে বড় হয়ে যাবে। তাই জেড কে থাকতে হবে ভেতরে। জেড এই -5 বিন্দুকে কেন্দ্র করে 6 ব্যাসার্ধের যে বৃত্ত হয়, জেড কে তার ভেতরে কোথাও থাকতে হবে। এটা হচ্ছে এই প্রথম ইনফরমেশনটা। এবার বলতে চাই যে জেড প্লাস 2 এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান। ওকে ওকে ওকে, জেড প্লাস 2 এর বৃহত্তম ক্ষুদ্রতম, জেড প্লাস 2 এর মড কি জিনিস? তাহলে এইটা আমার -5, তাহলে -2 এরম কোনো জায়গায় আছে, -2 এরম কোনো জায়গায় আছে, বৃত্তের ভেতরে আছে এটা, কারণ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6, এটা +1 অব্দি যাচ্ছে, কারণ -5 আর 6 1 হয়, তার মানে -2 বিন্দুটা বৃত্তের ভেতরে আছে। তাহলে কোন শর্তে, জেড কোথায় থাকলে এর মান, মানে -2 বিন্দু থেকে জেড এর দূরত্ব ক্ষুদ্রতম হবে? দূরত্ব তো ক্ষুদ্রতম কত হতে পারে? 0 হতে পারে। 0 কি হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। জেড যদি এখানে চলে আসে, জেড ইকুয়াল টু যদি -2 হয়, তাহলেই হবে, দূরত্ব 0 হয়ে গেল। আর এটা তো অ্যালাউড, কারণ জেড ইজ অ্যালাউড টু লাই এনিহোয়ার অন অর ইনসাইড দ্য সার্কেল, অ্যান্ড ইভেন্চুয়ালি -2 হ্যাপেন্স টু বি আ পয়েন্ট ইনসাইড দ্য সার্কেল। তাহলে ক্ষুদ্রতম মান অবশ্যই 0। হোয়াট অ্যাবাউট বৃহত্তম মান? ইন্টারেস্টিং। বৃহত্তম মান এর থেকে সব থেকে দূরে কখন যেতে পারে? সব থেকে দূরে, এখানে বেশি 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 দূরে, বোঝাই তো যাচ্ছে। সব থেকে বেশি দূরে মানে হচ্ছে কেন্দ্রের সাথে কানেক্ট করে এই রেডিয়ালি অপোজিট যে বিন্দু, এইখানে যখন জেড আসছে, দূরত্বটা হচ্ছে ম্যাক্সিমাম। আর এই দূরত্বটা কত? দূরত্বটা কত? এইটুকু কত? 6। আর -5 থেকে 2 -2 এর দূরত্ব কত? 3। তাহলে 6 আর 3 এ 9। বৃহত্তম হলো 6 + 3 = 9। বৃহত্তম 9, ক্ষুদ্রতম 2। বৃহত্তম 9, ক্ষুদ্রতম 2। বৃহত্তম 9, ক্ষুদ্রতম, আরে বৃহত্তম 9, ক্ষুদ্রতম, যা, ও বৃহত্তম 9, ক্ষুদ্রতম 0 পেয়েছি তো আমি, যা কোথায় গেল? বৃহত্তম 9 তো ঠিক আছে, ক্ষুদ্রতম 3, আবার গন্ডগোল। ক্ষুদ্রতম 3 কি করে হয় রে? দেখি তো, -5, 6 ব্যাসার্ধ, -2 থেকে আমার দূরত্ব চাই, -2 তো -0 থেকে -5 এর মধ্যেই পড়ছে, সে তো এই বৃত্তের মধ্যেই পড়ছে। তাহলে ক্ষুদ্রতম মান জেড যদি সার্কেলের মধ্যে থাকে, সার্কেলের মধ্যে থাকে, তাহলে জেড তো -2 এর ওপরেও এসে পড়তে পারে, জেড তো -2 এর ওপরেও এসে পড়তে পারে। তাহলে ক্ষুদ্রতম মান অবশ্যই 0 হবে। না 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 না, নো ডাউট, এর এর ক্ষুদ্রতম মান অবশ্যই 0, ক্ষুদ্রতম মান অবশ্যই 0। আমি অপশন নিয়ে কিছু বলছি না, কিন্তু এর বৃহত্তম মান নয় এবং ক্ষুদ্রতম মান অবশ্যই 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 0। এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বের অবকাশ আমার মনে অন্তত নেই, আমার মনে নেই। চলো, লেট আস প্রসিড। হ্যাঁ, যেটা নোট করার জিনিস সেটা হচ্ছে সলিউশনের টেকনিকটা, ভিজুয়ালাইজেশনটা। ওকে, নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম। বাহ, সুন্দর দেখতে। I to the power n, I to the power n plus 1, I to the power n plus 2, I to the power n plus 3, এর মান কত? এর মান কত? ওকে, এর মান যেগুলো দেওয়া আছে সেগুলো সব কনস্ট্যান্ট, কিন্তু এই এক্সপ্রেশনটা মনে হচ্ছে কনস্ট্যান্ট না, কারণ n এখানে ভেরিয়েবল। তাহলে এরকম প্রশ্নে আমরা যেটা করতে পারি, একটা শর্টকাট মারতে পারি, একটা শর্টকাট মারতে পারি যে n এর জায়গায় যে কোনো একটা সুটেবল ভ্যালু আমি বসিয়ে দিলাম। যেহেতু উত্তরে সব কনস্ট্যান্ট আছে, সেহেতু n এর যে কোনো মানের জন্যই এদের মধ্যে কোনো একটা ভ্যালু আসবে এবং সেটা কনস্ট্যান্ট হবে। প্রশ্নের এই দুর্বলতাটা আমরা ইউজ করতে পারি, এটা এমসিকিউ এর ক্ষেত্রে আমরা করতে পারি, এটা একটা নিনজা টেকনিক। তো সেটা তো আমরা করতে পারি। চলো আমরা n এর জায়গায় 0 বসিয়ে দিলাম। আমি প্রথমে এটা দেখাচ্ছি, তারপর জেনারেলাইজ করছি। আমি n এর জায়গায় 0 বসিয়ে দিলাম।
তাহলে আই টু দি পাওয়ার 0 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস আই এর স্কোয়ার প্লাস আই এর কিউব। আই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস আই টু দি পাওয়ার 1 মানে আই প্লাস আই স্কোয়ার মানে -1 আর প্লাস আই কিউব মানে -i, -1 ইন্টু আই মানে -i। এটা কেটে গেল, এটা কেটে গেল, 0 হলো। আমি বুঝতেই পারছি 0 হবে, কিন্তু জেনারেলাইজ কি করতে পারি না? আমি যদি এখান থেকে আই টু দি পাওয়ার n কমন নিয়ে নিই, যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে? ভেতরে থাকলো 1 প্লাস আই টু দি পাওয়ার 1 মানে আই প্লাস আই স্কোয়ার মানে -1 আর প্লাস আই কিউব মানে -i, সেই তো 0ই দাঁড়ালো। তাহলে আই টু দি পাওয়ার n এর ভ্যালুর উপর তো ডিপেন্ড করেই না, ইরেসপেক্টিভ অফ n এই জিনিসটা 0 হতে হবে। তাহলে অপশন সি, অপশন সি, there is no doubt, there cannot be a trace of doubt about this, there cannot be a trace of doubt about this. চলো 1 plus I to the power 4 plus 1 minus I to the power 4, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। ব্যারাকপুর, আমি থাকি ব্যারাকপুরে। ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল আমার বাড়ির খুব কাছে, সেখানে এই প্রশ্ন এসছে আর আমি আজ জানতে পারলাম। আচ্ছা, এর মান বের করতে হবে। এগেন কনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে, প্রশ্নে উত্তর দেওয়া আছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টই আসা উচিত। তো কি করব? আমি কি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এ এটাকে এক্সপ্যান্ড করবো, a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 করবো? না 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 না, একদম না, একদম না, একদম না। আমি এক কাজ করি না, 4 করার আগে এটাকে স্কোয়ার করে দেখি কি হয়। আমি জাস্ট একটু দেখি যে 1 প্লাস আই এর স্কোয়ার করলে কি হয়। হয় 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার মানে -1, মানে 1 1 কেটে গিয়ে হয়ে গেল 2i। অলরাইট, তাহলে 1 প্লাস আই এর হোল টু দি পাওয়ার 4 মানে কি হবে? এর স্কোয়ার মানে 2i এর হোল স্কোয়ার মানে 4 - 1 মানে -4। আচ্ছা, এবার 1 মাইনাস আই টু দি পাওয়ার 4টা দেখি, 1 মাইনাস আই স্কোয়ারটাকে দেখি, তাহলে হয় 1 মাইনাস 2i মাইনাস প্লাস আই স্কোয়ার মানে -1 মানে -2i। তাহলে এর যদি পাওয়ার 4 নিই, 1 মাইনাস আই টু দি 4 নিই, তাহলে সেটা হয়ে যাবে এর স্কোয়ার -2i এর স্কোয়ার, তার মানে হয়ে যাবে হচ্ছে আমার -4, ওই একই জিনিস হয়ে যাবে, -4, সেম -4, এটাও -4 এটাও -4, দুটো যোগ করলে -8। ডান, ডান, আর কোনো দিকে তাকানো নেই, ডান। কি জানি বাবা, উত্তর তো অনেক সময় মেলে না। না ঠিক আছে, কোনো দিকে তাকানো নেই। চলো চলো চলো, এগোই এগোই, অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে। ওরে বাবা রে, কি মারাত্মক দেখতে রে বাবা, সামেশন চিহ্ন, পাওয়ারে n, ওরে বাপ রে বাপ, এ কি, এসব কি খায় না মাথায় দেয়? হ্যাঁ, এত ভয়ঙ্কর জিনিস। দেখি তো কি বলছে, দেখি তো কি বলছে। আই স্কোয়ার ইকুয়াল টু -1, এ তো আমরা সবাই জানি। আর এটা এত বড় একটা সাম, এটাকে ভেঙে ফেলি, এর মানে কি? n ইকুয়াল টু 0 থেকে 225 আই টু দি পাওয়ার n, এর মানে হচ্ছে n ইকুয়াল টু 0 এর জন্য আই টু দি পাওয়ার n কত? আই টু দি পাওয়ার 0 প্লাস n ইকুয়াল টু 1 এর জন্য আই টু দি পাওয়ার 1 প্লাস n ইকুয়াল টু 2 এর জন্য আই স্কোয়ার, তারপর আই কিউব, তারপর আই টু দি পাওয়ার 4, তারপর আই টু দি পাওয়ার 5। এরকম করতে করতে কত দূর? আরে বাপ রে, 225 পর্যন্ত সব বার করতে করতে যাবো নাকি? হ্যাঁ, না 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 না, হবে না, হবে না। আমায় কোনো প্যাটার্ন খুঁজে বার করতে হবে বাবা, প্যাটার্ন খুঁজে বার করতে হবে। দেখি, আই টু দি পাওয়ার 0 মানে তো 1 প্লাস আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আই মাইনাস আই স্কোয়ার মানে -1 প্লাস আই কিউব মানে -i প্লাস আই কিউব মানে -i। ও কে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আই টু দি পাওয়ার 4 মানে কি? আই টু দি পাওয়ার 4 মানে আবার এই 1 ফিরে চলে এলো, তারপর আই টু দি পাওয়ার 5 মানে আবার আই ফিরে চলে এলো, এইগুলোই রিপিট করতে থাকলো, এইগুলোই রিপিট করতে থাকলো। তা আমি যদি 1টাকে ছেড়ে দিই, 0-র পাওয়ারটাকে, n ইকুয়াল টু 0 কে ছেড়ে আমি যদি n ইকুয়াল টু 1 to 4 এইটা যদি দেখি, তাহলে এটা ভ্যানিশ করে যাচ্ছে, এই পুরো জায়গাটা ভ্যানিশ করে গেল। তার মানে 1 to 4 ভ্যানিশ করে গেল, তার মানে n ইকুয়াল টু 5 6 7 8 এই পার্টটাও ভ্যানিশ করে যাবে। পরপর চারটের ব্লকে এরা ভ্যানিশ করতে করতে চলে যাবে। তাহলে প্রথমে 1টা রইলো, তারপর 0 এলো, তারপর 0 এলো, 0 এলো, 4-এর ব্লকে, 4-এ গিয়ে ভ্যানিশ, 8-এ গিয়ে ভ্যানিশ, তাহলে 12-এ গিয়ে ভ্যানিশ হবে, 16-এ গিয়ে ভ্যানিশ হবে, মানে 4-এর মাল্টিপল পর্যন্ত আমি ভ্যানিশ হতে হতে যাব। 225-এর সব থেকে কাছে 4-এর মাল্টিপল কে? 225-এর আগেই তো আছে 224, 224 এটা 4-এর মাল্টিপল, তাহলে 224 অব্দি সব শূন্য হয়ে যাবে। তারপর লাস্টে খালি পড়ে থাকবে আই টু দি পাওয়ার 225। তা সেটা কত? 4-এর মাল্টিপল হলে সেটা হবে 1, আই টু দি পাওয়ার 224 হবে 1, কারণ ওটা 4-এর মাল্টিপল 224, তারপর একটা আই, মানে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আই টু দি পাওয়ার 225 হচ্ছে আই। তাহলে
1+0+0+0 এরকম করতে করতে আমি একদম লাস্টে গিয়ে একটা আই পাবো। প্রথমে একটা 1, লাস্টে একটা আই, তাহলে হলো 1+i। অপশনে আছে ইয়েস 1+i, 1+i। আরেকবার ভেরিফাই করে নিই, i⁻0 কে ছাড়লাম, 225 কে ছাড়লাম, মাঝখানে 1 2 3 আর 4 মিলে ভ্যানিশ, এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ, তাহলে 4-এ ভ্যানিশ, 8-এ ভ্যানিশ, 224-এ গিয়ে ভ্যানিশ, 225-এরটা পড়ে থাকলো, 1-এরটা পড়ে থাকলো। বাহ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। চলো লেটস মুভ অন, লেটস মুভ অন। এখানে আমরা কি বুঝলাম? এখানে আমরা আই এর পাওয়ারের একটা পিরিয়ডিসিটি বুঝলাম। পিরিয়ডিক্যালি ওরা রিপিট হতে হতে যায়। আই এর পাওয়ার 1-এ আই আসে, 2-তে -1 আসে, 3-এ -i আসে, 4-এ 1 আসে, 5 থেকে আবার গল্পটা শুরু হয়। তো 4-এর পাওয়ারে 4-এর বিভাজ্যতা অনুযায়ী আই এর পাওয়ারের ভ্যালু রিপিট হতে থাকে। এই এক ধরনের পিরিয়ডিসিটি, এক ধরনের কি বলবো একে, সাইক্লিসিটি, এক ধরনের পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ততা বলে দেখে বাংলায়। চলো নেক্সট প্রবলেম করি। ওরে বাবা, এটা তো সাংঘাতিক দেখতে, সাংঘাতিক দেখতে। তো কি করবো এটাকে নিয়ে? আমার এন পর্যন্ত একটা জেনারেলাইজড একটা একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, নিয়ে আমরা কি করতে পারি? দেখি কি করতে পারি। x+iy = এই জিনিসটা, তাহলে 2, 5, 10 আপ টু 1+n² এর সরলীকৃত মান জানতে চাইছে। দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি? 2, 5, 10 এটা আসছে কোত্থেকে? 1+n² এটা আসছেটা কোত্থেকে রে বাবা? আচ্ছা, এই যে 1+i এর মড কত? √1² + 1² মানে √2, তার স্কোয়ার হচ্ছে 2, সেটা এখানে আছে। 1+2i 1² + 2² = 5, সেটা এখানে আছে। 1+3 1² + 3² মানে 10, 10টা এখানে আছে। ও, তার মানে এগুলো র্যান্ডম নয়, তার মানে এগুলো হচ্ছে এদের মডিউলাসের স্কোয়ার। তাহলে আমি এক কাজ করি না, আমি এই এক্সপ্রেশনটা দুদিকে মড নিয়ে নিই, নিয়ে স্কোয়ার করে দিই। x+iy আছে, আমার এইদিকে আছে 1+i 1+2i, এরকম করতে করতে আপ টু 1+ni। এটা তো একটা অভেদ আইডেন্টিটি। আমি এক কাজ করি, মড নিয়ে নিই, মড নিয়ে নিই, স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিই। তাহলে এদিকে কি পাবো? x² + y²। আর এদিকে কি পাবো? এর মডের স্কোয়ার ইন্টু এর মডের স্কোয়ার ইন্টু এর মডের স্কোয়ার। ভেঙে যাবে না মডগুলো, গুণ হলে মডগুলো ভেঙে যায়। তাহলে আমি এদিকে পেয়ে যাব 2 গুণ 5 গুণ 9, ঠিক যেটা 9 না 10, 1² + 3² মানে 10, ঠিক যেটা আমার কাছে চাওয়া হয়েছে। এরকম করতে করতে একদম 1+n² অবধি। তাহলে x² + y² = এইটা, এর সরলীকৃত মান তাহলে ওই তো x² + y²। হয়ে গেল, গল্প শেষ। কিছুই না, তোমাকে বুঝতে হলো যে এইগুলো কোথা থেকে আসছে, এদের মডের স্কোয়ার থেকে আসছে। তো দুদিকে মড নিলাম, স্কোয়ার করে দিলাম, আইডেন্টিটি থেকে অঙ্ক সমাধান হয়ে গেল। চোখে চোখে হয়ে গেল, চোখে চোখে হয়ে গেল। চোখে চোখে অঙ্ক করো, হাতে কিছু লিখো না, হায় রে। না, গান গিয়ে সময় নষ্ট করবো না, পরের অঙ্ক করবো। এই তো ওমেগা নিয়ে প্রবলেম এসছে মনে হচ্ছে, ওমেগা নিয়ে প্রবলেম এসছে মনে হচ্ছে। একটু জল খাই, গলা শুকিয়ে গেছে বকবক করতে করতে। বাবা, খুব তাড়াতাড়ি অঙ্ক করছি। আচ্ছা, z² + z+1 = 0 বোঝাই যাচ্ছে। এটা একের জটিল ঘনমূলগুলো নিয়ে, মানে ওমেগা প্লাস ওমেগা আর ওমেগা স্কোয়ারের অঙ্ক। কারণ এই ইকুয়েশনের দুটো রুট হয়, তারা ওমেগা আর ওমেগা স্কোয়ার হয়, এটা আমরা সবাই জানি যারা কমপ্লেক্স নাম্বার শিখেছি। এর মান বের করতে হবে। আচ্ছা, এর মানটাকে তাহলে একটু আমাকে প্রথমে সরল করে ফেলতে হবে। ওমেগা ওমেগা স্কোয়ার নিয়ে দুটো জিনিস আমরা জানি। এক তো অবশ্যই ω³ = 1, এটা সবসময় আমাদের খেয়াল থাকে, এটা দিয়েই সবকিছু হয়। এটা দেখি এটা কি গল্প দাঁড়াচ্ছে। তাহলে z + 1/z এর হোল স্কোয়ার, আমি একবার ডাইরেক্ট ওমেগা বসিয়ে দিচ্ছি, এত ঝামেলা করে লাভ নেই, আমি ওমেগা বসিয়ে দিচ্ছি এর জায়গাতে। ওমেগা বসিয়ে দিই বাবা, জেড এর জায়গায় ওমেগা বসিয়ে দিলাম, ওমেগা + 1/ω তার স্কোয়ার। আচ্ছা, এটা কি z² + 1/z² মানে ω² + 1/ω²। তো ω² মানে তো 1/ω, আর 1/ω² মানে তো ওমেগা। তাহলে এটা তো এই জিনিসটারই স্কোয়ার, একই জিনিস ঘুরে এলো, একই জিনিস ঘুরে এলো। এর পরের টার্মটা কি? নিশ্চয়ই কিউব আছে, তাহলে ω³ + 1/ω³, তার মানে ওটা 1+1, 1+1 এর স্কোয়ার। তারপরের টার্মটা মানে যেখানে ω⁴ আছে, তো ω⁴ মানে কি? আবার ওমেগা। আর 1/ω⁴ মানে কি? আবার ওমেগা।
তাহলে তার কিউব, তাহলে তার কিউব। দেখো এই জিনিসটাই ঘুরে, কিউব তো না, স্কোয়ার, সবই তো স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাই তো ঘুরে ফিরে আসছে। একটা দুটো তিনটে চার অব্দি তো আমার এমনিই হয়ে গেল, চার অব্দি তো আমার এমনিই হয়ে গেল। তাহলে 5 নম্বর টার্মটা কি হবে? আবার এগেইন ওমেগা স্কোয়ার প্লাস 1/ওমেগা স্কোয়ার, মানে আবার একই জিনিস, ওমেগা প্লাস 1/ওমেগা, একই জিনিস আবার এলো। 6-এ গিয়ে কি হবে? আবার 1 হয়ে যাবে, 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। তারপরের টার্মটা, 7-এর টার্মটা গিয়ে কি হবে? এগেইন আবার ওমেগা প্লাস 1/ওমেগা তার স্কোয়ার। তা আমার খালি বুঝতে হবে যে ওমেগা প্লাস 1/ওমেগা জিনিসটা কি, এটা কি। ও আচ্ছা, এটার মানে তো ওমেগা স্কোয়ার প্লাস 1/ওমেগা তার স্কোয়ার। আচ্ছা ওমেগা স্কোয়ার, আচ্ছা ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, এটা মানে তো 0। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু তো মাইনাস ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1/ওমেগা, এটা তো -1। তাহলে এই জিনিসটা তো -1 এর স্কোয়ার, তার মানে এটা 1। তার মানে এটা হচ্ছে 1, এটা -1 এর স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। প্লাস এটা কি? এটাও একই জিনিস, 1। প্লাস এটা কি? এটা হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4। প্লাস এটা কি? এটা তো তাহলে 1। এর পরের টার্মটা দেখো 1, তারপরের টার্মটা আবার 1, তারপরের টার্মটা হচ্ছে এগেন 2 এর স্কোয়ার মানে 4, তারপরের টার্মটা আবার 1। তাহলে দুটো 4-এ 8, আর কটা 1? 5টা 1। তাহলে 5 আর 8-এ 13, 5 আর 8-এ 13। অপশন সি 13 has to be the right answer, 13। ঠিক কি? ঠিক করলাম তো? আবার দেখে নিই, 27, 45 কত কি রয়েছে, 1 2 3 4 7টা টার্ম আছে। এটা ওমেগা বাই 1 প্লাস ওমেগা প্লাস 1/ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে মাইনাস ওমেগা, -1, তাহলে 1। তাহলে এটা 1, এটা 1, এটা 1, 5টা 1, 5টা 1, আর 3 আর 6 দুটো হলো আমার 2 আর 6 1 আর 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 4 4-এ 8, আর 5-এ 13। হ্যাঁ না ঠিক আছে, গন্ডগোল কিছু নেই, ঠিক আছে। চলো এমসিকিউতে একবার মিলিয়ে নেওয়া ভালো, বিশেষ করে যেখানে আমার তো করতে গিয়ে দুটো মেলেনি, তো আমার তো আরোই বেশি করে মিলিয়ে নেওয়া উচিত। আবার একটা ওমেগা নিয়ে অঙ্ক, আবার একটা ওমেগা নিয়ে অঙ্ক। এখানে বলছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার বাই এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওমেগার মান কত? আরে কি মুশকিল, এক্স ওয়াই জেড এতগুলো আননোন আছে, আর মান বার করতে দিয়েছে কনস্ট্যান্টে, অদ্ভুত ব্যাপার। তাহলে আমরা একটা নিনজা টেকনিক করতে পারি, আমরা এক্স ওয়াই জেড এর জায়গাতে কোনো সুটেবল মান বসিয়ে দিতে পারি। এটা একটা টেকনিক, খুব তাড়াতাড়ি আনসার বেরোবে। আমরা সব 0 বসিয়ে দেবো, না 0/0 হয়ে যাবে। সব ইকুয়াল বসিয়ে দেবো, না তাহলেও 0/0 হয়ে যাবে। আমরা এক কাজ করি না, আমরা ওয়াই আর জেড কে 0 করে দিই, আর এক্স কে 1 করে দিই। ওয়াই আর জেড কে 0 করে এক্স কে 1 করে দিই, তাহলে এক্স এর জায়গাতে 1, বাকি দুটো 0, বাকি দুটো 0, এক্স এর জায়গাতে 1 মানে ওমেগা স্কোয়ার, বাকি দুটো 0 আর 0 মানে 1/ওমেগা স্কোয়ার। তার মানে 1 তো ওমেগা কিউব, মানে ওমেগা কিউব বাই ওমেগা স্কোয়ার মানে ওমেগা। এর আনসার তো ওমেগাই হবে, আমি এখান থেকে বুঝে গেলাম। কিন্তু এটাকে কি অঙ্ক করা বলে? এটাকে অঙ্ক করা বলে না, এটাকে এমসিকিউ মেলানো বলে। অঙ্ক যদি করতে হয় তাহলে আমাকে জেনারেলাইজ করতে হবে, তার মানে আমাকে দেখাতে হবে যে এক্স ওয়াই জেড যাই হোক না কেন এর মান 1ই হবে, সেইটা বোঝা হচ্ছে আসল অঙ্ক। তাহলে উপরে এক্স আছে, ওয়াই ওমেগা আছে, জেড ওমেগা স্কোয়ার আছে, নিচে এক্স এর সাথে ওমেগা স্কোয়ার, ওয়াই এর সাথে দেখো কিছু নেই, আর জেড এর সাথে এখানে ওমেগা চলে এসছে। আচ্ছা তাহলে উপরে আমি কি করলে এক্স এর সাথে ওমেগা স্কোয়ার চলে আসবে, জেড এর সাথে ওমেগা চলে আসবে? দেখো অ্যান্সারে শুধু ওমেগা আছে, এক্স ওয়াই জেড নেই, তো সামহাউ তো এক্স ওয়াই জেড ক্যান্সেল আউট হবেই হবে, ক্যান্সেল আউট তো হবেই হবে। উপরে আছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, নিচে আছে এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা। আচ্ছা আমি যদি আমি যদি মনে করি যে ওপরেরটাকে একটু একটু ঘুরিয়ে লিখি, আমি ওপর থেকে একটা ওমেগা কমন নিতে চাই, যেহেতু আনসারে আমার ওমেগা মেলাতে হবে, আমি একটা ওমেগা কমন নিতে চাই। আমি না, আমি মনে করি যে এখানে একটা ওমেগা কিউব আছে, আমি তো মনে করতেই পারি ওমেগা কিউব তো 1, মনে করি এক্স এর সাথে আছে। এবার আমি ওপর থেকে ওমেগা কমন নিচ্ছি, ওমেগা কমন নিলাম, তাহলে এখানে হলো এক্স ওমেগা স্কোয়ার, ওয়াই থেকে ওমেগা বেরিয়ে গেলে ওয়াই, প্লাস জেড ওমেগা স্কোয়ার থেকে ওমেগা বেরিয়ে গেলে জেড ওমেগা, আর নিচে আছে এক্স ওমেগা স্কোয়ার plus y plus z omega. Yes, we have done it. Cancels out. Omega has to be the answer. And this is irrespective of x, y and z. So we have arrived at a general conclusion. If whatever be the value of x, y, z, a expression must simplify to omega, sir. Fantastic. চলো এখান থেকে এগোবো, আরো বেশ কিছু অঙ্ক করবো। ছোট একটা পজ নিয়ে আসছি, এরপর বাকি অঙ্কগুলো করবো। নেক্সট অঙ্ক,
√3i+1 এর টু দি পাওয়ার 100 হচ্ছে 2⁻99 a প্লাস আইবি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে? ও, a প্লাস আইবি, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এর যে মড, সেই মডের স্কোয়ার। তো আমি এটা দুদিকে মড নিয়ে নিই, এটা ইকুয়াল আছে, তো আমি দুদিকে মড নিয়ে নিই, সেটাও তো ইকুয়াল হবে। কি হবে কি হবে না গুরু? হবে তো। তাহলে এটা টু দি পাওয়ার 100 এর মড, মানে এইটার মড √3i+1 এর মড, তার টু দি পাওয়ার 100, তার টু দি পাওয়ার 100 ইকুয়াল টু এদিকে 2⁻99 তো রিয়েল নাম্বার, মডের বাইরে বার করে নিই, আর ভেতরে আছে a প্লাস আইবির মড, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ও এই ব্যাপার, আচ্ছা। তো √3i+1 এর মড মানে কত? রুট 3 আর 1 তো 4, 4-এর রুট তো 2, তাহলে এটা হচ্ছে 2⁻100, এদিকে হলো 2⁻100, এদিকে 2⁻99, আর রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হায় রে হায়, এই অঙ্ক, ছ্যা ছ্যা ছ্যা, এর জন্য এত, এদিকে হয়ে গেল 2, তাহলে স্কোয়ার করে দিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 and we are done. Complete. Next. সময় নষ্ট করি না, আমরা চটপট অঙ্ক করি। 1+i/1 - i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 হলে n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান দরকার। 1+i/1 - i হোল টু দি পাওয়ার n। ও, n এর মান অনেক কিছু নাকি হতে পারে দেখে মনে হচ্ছে, তার মধ্যে কোনটা ক্ষুদ্রতম যাতে কিনা এটা 1 হয়? এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার a টু দি পাওয়ার n1। আগে তো আমাকে এটাকে সিম্পলিফাই করতে হবে। এটাকে সিম্পলিফাই করার অনেক উপায় আছে। কেউ ইচ্ছে করলে এটাকে রেশনালাইজ করতে পারে, ওপর নিচে 1+i দিয়ে গুণ করতে পারে, করতেই পারে। সেভাবে হবে, হবে না এমন নয়। ওপর নিচে যদি আমি এই জিনিসটাকে 1+i কে যদি আমি ওপর নিচে 1+i ইন্টু 1 - i করলাম, নিচেও আমি 1 - i এর স্কোয়ার করলাম, ডেফিনেটলি ওপরে হয়ে গেল 1 - i স্কোয়ার মানে 2, আর নিচে হয়ে গেল 1 - 2i প্লাস i স্কোয়ার মানে -1 প্লাস i স্কোয়ার মানে -1, মানে এটা হয়ে গেল 2/-2i, 2/-2i হয়ে গেল। তার মানে হচ্ছে -1/, মানে i, এটা হয়ে গেল i, এটা কেটে -i 1/-i, উপরে -1 হয়ে গেল, -1 মানে i স্কোয়ার বাই i, মানে এটা i হয়ে গেল। তাহলে i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, এটা আমার চাই। i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, তো i টু দি পাওয়ার 0 মানে 1, কিন্তু 0 নেওয়া যাবে না কারণ এখানে ধনাত্মক বলেছে। যদি ধনাত্মক না বলতো তাহলে 0 নিতে পারতাম। 0-র পর কখন হয়? n ইকুয়াল টু 1 এ i, n ইকুয়াল টু 2 তে -1, n ইকুয়াল টু 3 তে -i, n ইকুয়াল টু 4 এ হয়ে যায় আবার 1। তাহলে n হচ্ছে 4 অ্যাটলিস্ট। হ্যাঁ, 8-এও হবে, 12-তেও হবে, যে কোনো 4-এর মাল্টিপলে হবে, কিন্তু 4 হচ্ছে এদের মধ্যে মিনিমাম। সুতরাং 4, সুতরাং 4, রাইট। চলো নেক্সট। আমার নিজের লেখা একটা ছোট্ট গান আছে, আমি এই সুযোগে গাই। অঙ্ক তুই কষলি শুধু, অঙ্ক করা শিখলি না, খাতায় পেন ঘষলি শুধু, মনের খাতায় লিখলি না। মানে আমি কি বলতে চাইছি, অঙ্কটা শুধু কষার জিনিস না। কষার জিনিস হলো চিকেন, অঙ্কটা চিকেন না, অঙ্কটা ভাবার জিনিস, ভিজুয়ালাইজ করার জিনিস। সেইভাবে বোঝো, মনের খাতায় লেখো, মনের চোখে দেখো। চলো নেক্সট অঙ্ক। z1, z2, z3 তিনটে জটিল সংখ্যা, এমন যে তাদের মডগুলো ইকুয়াল, আবার মডগুলো এই জিনিসটার মডের সাথেও ইকুয়াল, আবার তিনজনেই নাকি 1 এর সাথে সমান। তাহলে এই জিনিসটার মড বের করতে হবে। ও, এটা তো একটু কমপ্লিকেটেড দেখতে। ওকে, আমরা ইনফরমেশন গুলোকে একে একে প্রসেস করি। তিনটে জটিল সংখ্যা, তিনজনেরই মড ইকুয়াল টু 1, এটা তো বলা আছে। তার মানে এরা অবশ্যই আমি বলতে পারি যে এরা হচ্ছে গিয়ে ইউনিট সার্কেলের ওপর, মানে আমি যদি এই আর্গান প্লেনটা আঁকি, এই যদি আমার অরিজিন হয়, আমি যদি একটা 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কল্পনা করি,
তাহলে এই এক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ওপরেই তিনটে বিন্দু হচ্ছে Z1 Z2 Z3, তিনটে বিন্দু হচ্ছে Z1 Z2 Z3। এখানে হয়তো আছে Z1, এখানে হয়তো আছে Z2, আর এরকম কোনো জায়গায় হয়তো আছে Z3, যেখানে খুশি থাকতে পারে। এখন কথা হচ্ছে এই 1/a গুলোর মডও প্লাস করলে মড করলেও হয় 1। এখানে আমাকে জ্যামিতি খুব একটা সাহায্য করবে না, এখানে আমাকে জ্যামিতি খুব একটা সাহায্য করবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখানে এক্সপ্রেশন গুলো একটু অন্যরকম। এখানে আমাকে কি কাজে লাগাতে হবে বলতো? এখানে আমাকে দুটো জিনিস কাজে লাগাতে হবে। এক, আমার কাজে লাগাতে হবে এই জিনিসটা, যে কোনো জটিল রাশির মড যদি 1 হয় তাহলে সেই জটিল রাশির সাথে তার যে কনজুগেট, এটা যদি গুণ করি তাহলে 1 হবে, তাহলে 1 হবে। বা আমি বলতে পারি Z1 এর কনজুগেট তার যে মড ইকুয়াল টু এই Z এর মড, এটা আমি বলতে পারি। রাদার মড না নিয়েও বলতে পারি এই দুটো সমান, এই দুটো সমান। আমি বলতে পারি Z1 বার ইকুয়াল টু 1/z। আমি বারটা লিখছি না, আমি এটাকে ইন জেনারেল যে কোনো জেড এর জন্য লিখছি। আমি যে কোনো জেড এর জন্য যদি z বার ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ মড z স্কোয়ার হয়, z বার সবসময় মড z স্কোয়ার, তাহলে z বার ইজ ইকুয়াল টু 1/z। কেন এটা লিখলাম? কারণ 1/z টার্মস এখানে রয়েছে, 1/z টার্মস এখানে রয়েছে। আমাকে বার করতে হবে এই জিনিসটা, আমাকে বার করতে হবে Z1 প্লাস Z2 প্লাস Z3 এর মড, এটা আমাকে বার করতে হবে। তো এই পুরো জিনিসটা ইকুয়াল টু, আমি যদি এই পুরো জিনিসটার মাথায় একটা বার নিয়ে নিই, মানে এই পুরো জিনিসটার অনুবন্ধী নিয়ে নিই, তাহলেও মড পাল্টাবে না। যে কোনো জটিল রাশির যে মডিউলাস আর তার অনুবন্ধীর যে মডিউলাস দুটো একই হয়, পাল্টাবে না। তো এটা পাল্টাবে না, এটা আমি লিখতে পারি। এবার এটা যেহেতু আমি লিখতে পারি, এই অনুবন্ধীগুলোকে আমি ভেঙে দিতে পারি। এটাকে আমি লিখতে পারি Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার। আমি এটা লিখতে পারি কারণ যে কোনো দুটো জটিল রাশির যোগ করে তার অনুবন্ধী যদি নিই, তাহলে সেটা ওই জটিল রাশি দুটোর অনুবন্ধী যোগফলের সমান হয়, এগুলো আমরা জানি। আচ্ছা, তো তাই যদি হয়, এবার এইটা ইউজ করব যে Z বার ইকুয়াল টু 1/z। তো Z1 বার তার মানে 1/z1, এটার মানে 1/z2, এটার মানে 1/z3, তাই না? এটা আমি কেন করতে পারলাম? কারণ এই প্রত্যেকটা জটিল রাশি Z1 Z2 Z3 এরা প্রত্যেকে এইটাকে স্যাটিসফাই করে, প্রত্যেকে এটাকে স্যাটিসফাই করে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এই জিনিসটা তো দেওয়াই আছে, এটা তো ইকুয়াল টু 1, এটা তো ইকুয়াল টু 1। উই আর ডান, উই আর ডান, আর তো কিছু করার নেই, সিম্পল। তাহলে কমপ্লেক্স অ্যালজেব্রা, ওই a প্লাস আইবি ধরা, এক্স প্লাস আইওয়াই ধরা, এসবের গল্প নেই। এবং এখানে খুব একটা জিওমেট্রিক ভিজুয়ালাইজেশনও কিন্তু নেই। তা সত্ত্বেও আমরা অঙ্কটা করে ফেললাম খুব এলিগেন্টলি। কি জিনিস কাজে লাগিয়ে? না, অনুবন্ধী জটিল রাশির ধর্মগুলো কাজে লাগিয়ে। ঠিক আছে, মনে রাখতে হবে, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। চলো এগোনো যাক। হ্যাঁ, আবার একটা অঙ্ক, সেই i⁴n এর গল্প। ন্যাচারালি আবার ওই i⁴i এর পাওয়ার গুলো পিরিয়ডিক্যালি ফিরে ফিরে আসবে, সেই জিনিস কাজে লাগিয়েই আমাদের অঙ্ক করতে হবে। অলরাইট, তো সাম কতগুলো টার্মের সাম? না, 0 থেকে 100 পর্যন্ত ইকুয়াল টু a প্লাস আইবি। তাহলে আমাকে এটাকে সিম্পলিফাই করতে হবে। পরিষ্কার হিসেব, সাম n ইকুয়াল টু 0 টু 100 i টু দি n, এর মানে হচ্ছে i টু দি 0 প্লাস i টু দি 1 প্লাস i স্কোয়ার প্লাস i কিউব, এরকম করতে করতে প্লাস i টু দি 100 অবধি। আমরা অলরেডি আগে দেখে নিয়েছি i টু দি 0 জায়গায় 1 নিলাম, এরপর থেকে চারটে করে টার্ম নিয়ে 0 হয়ে যায়, মানে i1 থেকে i4 পর্যন্ত 0, আবার 5 থেকে 8 0। 100 যেহেতু 4 এর মাল্টিপল, তাহলে 100 অব্দি সব 0 হয়ে যাবে, এগুলো সব ভ্যানিশ ভ্যানিশ। আমার এগুলো দরকার নেই আর, এগুলো সব ভ্যানিশ, শুধু 1 পড়ে থাকবে। শুধু শুধু 1 পড়ে থাকবে নাকি? শুধু 1 পড়ে থাকবে? হ্যাঁ, সেরকম তো মনে হচ্ছে, সেরকম তো মনে হচ্ছে। কিন্তু এখানে কি বলেছে? 100, অপশনগুলো 97, 95, 100, 101, ব্যাপার কি? i টু দি পাওয়ার n, গল্পটা কি হলো? i টু দি পাওয়ার n, যেখানে a প্লাস আইবি, a প্লাস বি কত? 95, 97? না না বাবা, না,
এগুলো হতেই পারে না। অবশ্যই এখানে এই জিনিসটা যদি আমি i⁻0 থেকে i⁻100 অব্দি সাম করি, সামটা 1ই হবে। মানে a হবে ইকুয়াল টু 1 আর b হবে ইকুয়াল টু 0। a প্লাস b হবে 1, a প্লাস b ইকুয়াল টু হবে 1। আমার মনে হয় অঙ্কটা আইদার ভুল টাইপ করা হয়েছে নয়তো ভুল টোকা হয়েছে। এটা তো আমার গন্ডগোল লাগছে, অঙ্কটা নিশ্চয়ই ভুল টোকা হয়েছে। আমি একটু দেখি তো অ্যাকচুয়াল অঙ্কটা কি আছে। তো পাতায় অরিজিনাল অঙ্কটা নিশ্চয়ই এটা নেই, এখান থেকে পিডিএফ বানাতে গিয়ে কিছু ভুল হয়েছে মনে হচ্ছে। এরকম তো আমার মনে হচ্ছে না। সেট থিওরি, জটিল রাশি, এই অঙ্কটাতে আই এর ওপর অঙ্কগুলো কোথায় গেল? জটিল সংখ্যা, না জটিল সংখ্যা, i⁻, অঙ্কটাই দেখতে পাচ্ছি না আমি। কোথায় গেলি বাবা? i⁻, কোথায় গেলি? i⁻ এর ওপর অঙ্ক আগে ছিল নাকি? i⁻, এই অঙ্কটা কোথায়? 225, 100, i⁻, আমি অঙ্কটা এই পেয়েছি, এই যে। ও বাবা, ফ্যাক্টোরিয়াল আছে, i⁻, n আছে। এই অঙ্ক ভুল টোকা হয়েছে, i⁻, n আছে। যারা পারমুটেশন কম্বিনেশন করেছো তারা জানো ফ্যাক্টোরিয়াল n কি জিনিস, তাই না? ফ্যাক্টোরিয়াল n মানে 1 থেকে n পর্যন্ত সবকটা পূর্ণ সংখ্যার গুণফল। এটা ফ্যাক্টোরিয়াল n আছে, তার মানে কি? এইটা হচ্ছে প্রথমে অবশ্যই i⁻0 ফ্যাক্টোরিয়াল মানে i⁻1, তারপর i⁻2 ফ্যাক্টোরিয়াল, তারপর i⁻1 ফ্যাক্টোরিয়াল তার মানে আবার 1, তারপর i⁻2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তারপর i⁻3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তারপর i⁻4 ফ্যাক্টোরিয়াল মানে 24, তারপর i⁻5 ফ্যাক্টোরিয়াল, এরম করতে করতে যাচ্ছে, প্লাস i⁻100 ফ্যাক্টোরিয়াল, এই অবধি আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে প্রথমে হলো i, তারপর আবার i, তারপর আবার i, তারপর i² মানে -1, তারপর i² মানে -1, তারপর i⁻6, i⁻4 এ হচ্ছে 1, তারপর i² মানে আবার -1, তারপর আবার -1, তারপর আবার একটা -1, i² মানে -1, i⁻1 মানে i, তারপর আবার একটা -1। এর পরের যে টার্মগুলোতে সব ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 5, এটা সবাই 4-এর মাল্টিপল, মানে সব জায়গায় 1 করে হতে থাকবে, এটা সবাই 1। এরপর থেকে সব 1, সব 1, 100 পর্যন্ত সব 1, কারণ এদের পাওয়ারগুলো সবাই 4-এর মাল্টিপল, তাহলে আলটিমেটলি আমি কি পেলাম? আমি পেলাম i⁻0 ফ্যাক্টোরিয়াল মানে i একটা পেলাম, আরেকটা i পেলাম, 2i পেলাম, রাইট? এবার -1 মানে -2 পেলাম, প্লাস 0 1 2 3, 0 1 2 3, তারপর থেকে কত থাকলো আমার? 100 অব্দি 97টা, 97টা 1 মানে 97। তাহলে এটা হয়ে গেল আমার 95 প্লাস 2i, এইটা হচ্ছে আমার a প্লাস ib। তাহলে a হচ্ছে 95, b হচ্ছে 2, তাহলে a প্লাস b হচ্ছে 95 প্লাস 2 মানে 97, 97। এই হচ্ছে অঙ্ক, এইটা ছিল অ্যাকচুয়াল অঙ্ক। এখানে কি লক্ষ্য করলাম আমি? না i এর পাওয়ার যখনই 4 বা তার গুণিতক তখন সেটার মান হয় 1, এই নিয়ে কিছু বলার নেই। তো প্রথমে কটা হিসেব করে দিলাম, পরের গুলো সব 1। দেখে নি তাও একবার, i -1, 6 মানে -1, তারপরে 97টা 1, তাহলে 95 2 97। হ্যাঁ ঠিক আছে, ফাইন, চলো লেটস মুভ অন। আচ্ছা বাবা, এখানে আবার ছবি টবি আছে। প্রদত্ত চিত্রে জটিল তলে একটা বিন্দু পি দেখানো হয়েছে, এটা হলো পি, এটা হলো পি, যার অ্যামপ্লিটিউড থিটা। তাহলে পি বিন্দুর পোলার আকার কি? এর পোলার আকার মানে আর থিটা ফর্ম। আর তো ছবি টবির কি দরকার, আমার তো নাম্বারটাই দেওয়া আছে, ছবি টবির তো কোনো প্রয়োজন নেই। আমি তো আর থিটা ফর্ম এখান থেকেই বার করতে পারি, -16 বাই 1 প্লাস i√3, এই তো দেওয়া আছে। তা আর থিটা ফর্মে লিখতে হবে, তো আমি -16 ওপরে রাখি, নিচে এটার মডটা বার করে নি,
এটাকে আমি ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে লিখি। তো ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা, আর মানে কত, রুট ওভার ওয়ান স্কোয়ার, রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার মানে 3, আর ই টু দি পাওয়ার আই থিটা, আই থিটা, থিটা কত, থিটা হচ্ছে এখানে, থিটা হচ্ছে এখানে আমার রুট থ্রি বাই ওয়ান এর ট্যান ইনভার্স, মানে রুট হচ্ছে আমার 60 ডিগ্রি, পাই আই বাই থ্রি, পাই আই বাই থ্রি। তাহলে কি দাঁড়ালো এটা, -16 বা এটা হলো 4 এর রুট মানে 2, মানে -8, -8 ই টু দি পাওয়ার মাইনাস পাই আই বাই থ্রি, ই টু দি পাওয়ার মাইনাস পাই আই বাই থ্রি। তো পোলার ফর্মে হলো -8 কজ মাইনাস পাই বাই থ্রি, কজ মাইনাস পাই বাই থ্রি, আর মাইনাস লেখার দরকার নেই, মানে কজ পাই বাই থ্রি, কজ পাই বাই থ্রি মাইনাস সাইন পাই বাই থ্রি, সিম্পল। এই আমি কিন্তু ডিমুভার্স থিওরেম ইউজ করছি, অয়লার্স থিওরেম ইউজ করছি, জানো তো তোমরা? যদি না জানো তাহলে কিন্তু শিখে নিতে হবে, কারণ ডিমুভার্স থিওরেম, অয়লার্স থিওরেম ছাড়া কমপ্লেক্স নাম্বারে কিন্তু বেশি দূর এগোতে পারবে না। ওকে, তাহলে এইটা হলো পোলার ফর্ম, 8 cos পাই বাই থ্রি মাইনাস আই সাইন পাই বাই থ্রি, অপশন সি। না, দেয়ার ক্যানট বি আ ট্রেস অফ ডাউট, ছবি টবির এখানে কোনো প্রয়োজন নেই, সিম্পল ফর্ম আছে, এটাকে পোলার ফর্মে নিয়ে এসো। চলো এখান থেকে এগোনো যাক, সব রকম অঙ্ক এখানে আছে, সব রকম অঙ্ক এখানে আছে। চলো আরেকটা অঙ্ক, মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে লিখতে হবে, মড জেড আর থিটার মান চাই। খুব সুন্দর, আমরা এখানে সব রকম অঙ্ক রেখেছি সিলেক্ট করে, যাতে কিনা তোমাদের কোথাও না আটকায়, কারণ 40-এ 40 পেতে হবে তো স্যার। এর মডিউলাস অ্যামপ্লিটিউড চাই, এর মডিউলাস অ্যামপ্লিটিউড করতে কি করব, এটাকে রেশনালাইজ করব, স্কোয়ার করব, তারপর আবার ওই অনুবন্ধী দিয়ে গুণ করব, না 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 না, অত কিছু দরকার নেই, অত কিছু দরকার নেই। আমার চাই মড জেড, মড জেড মানে এইটার মড, মড 1 প্লাস 7i বাই 2 মাইনাস আই স্কোয়ার। তা আমি কি করবো, মডকে তো ভেঙে দিতে পারি, মড z1 বাই z2 ইকুয়াল টু মড z1 বাই মড z2, এটা আমি ভেঙে দেবো, ওপরে করব মড 1 প্লাস 7i, আর নিচে মড এটা স্কোয়ার, মানে মড 2 মাইনাস আই তার স্কোয়ার, এটা মানে হলো রুট ওভার 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মানে রুট 50, আর এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 মানে 5, মানে রুট 5 ইন্টু রুট 5, রুট 5 ইন্টু রুট 5, তাহলে রুট, তার মানে রুট 2 হয়ে গেল, রুট 2। এখানে সবকটাতেই, এটা ছাড়া সবকটাতেই রুট 2 আছে, এটা হবে না, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। ওকে, তো রুট 2 আমি পেয়ে গেলাম, এবার আমার অ্যামপ্লিটিউড চাই। আচ্ছা, অ্যামপ্লিটিউড বার করার জন্য তোমার মনে হতে পারে যে না, এটাকে তাহলে আমাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতেই হবে, খাটাখাটনি করতে হবে। আমি বলবো না, ভালো প্রবলেম সলভার ওভাবে কাজ করে না। জিওমেট্রি দেখো, জিওমেট্রি দেখো এর মধ্যে, এবার জিওমেট্রি দেখো, এবার জিওমেট্রি দেখো, মন দিয়ে দেখবে, মন দিয়ে দেখবে কিভাবে এর আনসার আমি অঙ্ক না কষে বার করি। দেখো এর অ্যামপ্লিটিউড কত, এর অ্যামপ্লিটিউড হচ্ছে ডেফিনেটলি আর্গ, আর্গ অফ এইটা বাই এইটা, তার মানে আমি যদি এটাকে ভেঙে দিই, আর্গুমেন্ট ভেঙে দিই, আর্গ z1 বাই z2 ইকুয়াল টু আর্গ z1 মাইনাস আর্গ z2, এটা যদি আমি ইউজ করি তাহলে এর আর্গুমেন্ট হবে আর্গ 1 প্লাস 7i মাইনাস 2 ইন্টু আর্গ 2 ইন্টু আর্গ 2 মাইনাস i, 2 ইন্টু আর্গ 2 মাইনাস i। জানো তো এগুলো, এগুলো কিন্তু জানতে হবে, মাইনাস আর্গ 2 মাইনাস i। ওকে, তাহলে এই জটিল রাশিগুলো কোথায়, 1 প্লাস 7i এ কোথায়, 1 7 এই বিন্দুটা এরকম জায়গায় আছে, এই বিন্দুটা বা আরো ওপর দিকে আছে, এটা বেশ ওপর দিকে, কারণ 7 তো মানে এটা বেশ খাড়া, এর আর্গুমেন্ট খুব হাই, এর আর্গুমেন্ট খুব হাই। এখানে যদি আমি 1 নিই তাহলে 7 এরম জায়গায়, খুব হাই এর আর্গুমেন্ট, খুব হাই এর আর্গুমেন্ট। এইটা, এটাকে যদি আমি থিটা, এটাকে যদি আমি থিটা মাইনাস 2 আলফা এইভাবে লিখি, এটাকে থিটা বলছি আর এটাকে আলফা বলছি, তাহলে এইটা হচ্ছে আমার থিটা, থিটা 90 ডিগ্রির খুব কাছাকাছি। মাইনাস 2 আর্গ 2 মাইনাস আই, 2 মাইনাস আই বিন্দুটা কোথায় স্যার, 2 মাইনাস আই এরম জায়গাতে, 2 মাইনাস আই এটা এরকম জায়গাতে, এরম জায়গাতে, 2 মাইনাস আই এরম জায়গাতে। তো 2 মাইনাস আই মানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটার ট্যান হচ্ছে হাফ, তো ট্যান 30 হচ্ছে 1 বাই রুট 3, হাফ মানে 1 বাই রুট 3 একটু কম, আবার ট্যান 45 হচ্ছে 1, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রির ভেতরে, 30 থেকে 45 এর ভেতরে, এটা এটা উইদিন 30 টু 45 ডিগ্রি, উইদিন 30 টু 45 ডিগ্রি। তাহলে
আমার দরকার এই জিনিসটা, আচ্ছা এটা মাইনাস কিন্তু, হ্যাঁ এটা মাইনাস 30 থেকে 45 ডিগ্রির মধ্যে এটা মাইনাস। তো এইটা থেকে -2 ইন্টু এটা করা মানে হচ্ছে থিটার সঙ্গে 2 আলফা যোগ করা, থিটা প্লাস 2 আলফা করছি আমি, মানে এইটা যেটা যেটা 90 ডিগ্রির খুব কাছাকাছি, চলো এটাকে আমি একটা 80 ডিগ্রি ধরি মোটামুটি, প্লাস 2 ইন্টু এটাকে আমি 30 থেকে 45-এর মধ্যে তো 35 ডিগ্রি ধরি আমি, 2 ইন্টু 35 মানে 70 ডিগ্রি মতো, 70 ডিগ্রি মতো। তো মেরে কেটে ওটা ওই 150 ডিগ্রির কাছাকাছি আসে, 150 ডিগ্রির কাছাকাছি আসে। অপশন কি আছে আমার? π/4 হতেই পারে না, অনেক বেশি হবে। 3π/4, হ্যাঁ 3π/4 হতে পারে। 2π/3 মানে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রির থেকে ডেফিনেটলি বেশি হবে, কারণ এটা যদি আমি 80ও ধরি, 75 হলে 75-এর থেকে এটা অনেক বেশি। tan 75-এর মান হচ্ছে আমার 2√2 প্লাস √3 এরকম কিছু একটা, তার থেকে 7 অনেক বেশি। তো এটা 80 প্লাস, আমি যদি 30ও ধরি এটাকে, 30-এর থেকে বেশি, 80 আর 60 140, 120 তো এমনি ছাড়িয়ে যাচ্ছে। তো 3π/4 ছাড়া আমার কাছে এখন অপশন নেই, 3π/4ই হতে হবে। এটা 150-এর কাছাকাছি এবং 150ই হবে। তো এক্সাক্ট ক্যালকুলেশন না করেও বলা যায়, না করেও বলা যায় এই যে মেথডটা আমি দেখালাম, এটা কিন্তু তোমাকে কেউ শেখাবে না। এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স টেকনিক, এটা কিন্তু ইঞ্জিনিয়ার্স টেকনিক, এটা ফার্মার্স টেকনিক না, এটা ম্যাথমেটিশিয়ানস টেকনিক না, এটা ইঞ্জিনিয়ার্স টেকনিক। আমি নিজে ইঞ্জিনিয়ার বলে বোঝাতে পারলাম যে আমরা কিভাবে অ্যাপ্রক্সিমেট করি। দিস ইজ দ্য ভেরি গুড অ্যাপ্রক্সিমেশন টেকনিক। চলো নেক্সট। আহ क्या बात है, क्या बात है, क्या बात है, क्या बात है। এইবার আসল খেলা, মনের চোখে দেখা, মনের চোখে দেখা, ভিজুয়ালি সলভ করা। এই অঙ্ক তোমাকে হয়তো অনেকে করে দেখিয়েছে, কিভাবে করে দেখিয়েছে আমি জিজ্ঞেস করবো না, আমি কিভাবে করি সেটা দেখো। আমি খাতায় পেন না ঠেকিয়ে এর আনসার দেবো, খাতায় পেন না ঠেকিয়ে। কি করবো আমি, দেখো মন দিয়ে দেখো, আমি এটাকে ইন্টারপ্রিট করব, আমি এটাকে জিওমেট্রিক্যালি ইন্টারপ্রিট করব। আমি দেখছি 5z2/7z1 বিশুদ্ধ কাল্পনিক, তার মানে z2/z1 কাল্পনিক, কারণ 5/7 তো রিয়েল। তো z2/z1 বিশুদ্ধ কাল্পনিক, তার মানে কি? z2/z1 বিশুদ্ধ কাল্পনিক মানে z2 আর z1 এর মধ্যে যে অনুপাত, সেটা সামথিং ইন্টু আই, আর আই এর অ্যাঙ্গেল কন্ট্রিবিউশন কত? π/2। জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন বোঝো, কোনো একটা z1/z2 ইকুয়াল টু সাম k ইন্টু আই, এর মানে হচ্ছে আমি যদি আর্গুমেন্ট নিই arg z1 মাইনাস arg z2 ইকুয়াল টু arg অফ আই, তার মানে কত? π/2। আই মানে কত? e⁻πi/2। তো π/2 এর মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে যে আমার আমার z1, আমার z1 যদি এদিকে থাকে, তাহলে z2 এর থেকে ঠিক 90 ডিগ্রি, ঠিক 90 ডিগ্রি এদিকে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতেই হবে। z1 আর z2 এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, z1 আর z2 এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 2z1 আর 3z2 তাদের মধ্যে অ্যাঙ্গেলও 90 ডিগ্রি, কারণ z2 যদি, এটা z1, z1, z1 আর z2, আমি যদি z1 কে 2 দিয়ে গুণ করি, z2z1 কোথায় যাবে? এই লাইন বরাবরই যাবে। 2z1 এখান থেকে ডাবল হয়ে গিয়ে এখানে চলে আসবে 2z1, তার লাইন, তার অ্যাঙ্গেল তো পাল্টাবে না। 2z2 কোথায় যাবে? 2z2, 3z2, 3z2 এই বরাবরই চলে যাবে, 3 গুণ হয়ে যাবে, লম্বায় 3 গুণ হয়ে যাবে, অ্যাঙ্গেল তো পাল্টাবে না, অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকবে। এবার আরো মন দিয়ে বোঝো, এবার এটাকে বোঝো, এটা কি? এটা হচ্ছে মড 2z1 প্লাস 3z2 বাই মড 2z1 মাইনাস 3z2, মানে এই দুটো জটিল রাশির যোগফল তার মড বাই বিয়োগফল তার মড। এদের যোগফল কি? এদের যোগফল হচ্ছে, আমি যদি এই রেক্টাঙ্গেলটা কমপ্লিট করি, তাহলে তার যে কর্ণটা হয়, ওকে। আর এদের বিয়োগফল কি? আমি যদি এইটাকে এদিকে বাড়াই, আমি যদি এইটাকে এদিকে বাড়াই, এইটাকে এদিকে বাড়াই, তাহলে যে রেক্টাঙ্গেলটা হয়, তাহলে যে রেক্টাঙ্গেলটা হয় তার এইটা, তার এইটা, মানে বেসিক্যালি এইটা একই রেক্টাঙ্গেলের দুটো কর্ণ। এই জিনিসটা হলো, এই জিনিসটা হলো এই কর্ণটা, এই কর্ণটার দৈর্ঘ্য, আর এই জিনিসটা হচ্ছে এই কর্ণটার দৈর্ঘ্য। আরে এদের অনুপাত কত হবে? এটা তো একটা রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের দুটো কর্ণ তো সমান হয়, হায় হায় হায়, এরা তো সমান, তার মানে অনুপাতটা হচ্ছে 1, তার মানে অনুপাতটা হচ্ছে 1। কেমন অঙ্ক?
কেমন অঙ্ক? মন দিয়ে বোঝো, মন দিয়ে দেখো। এই অঙ্ক কিন্তু মনের চোখে দেখে করা হলো স্যার। এই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের হার্ট। জিওমেট্রিক্যালি ইন্টারপ্রিট করতে হবে, চোখে দেখে উত্তর দিতে হবে। কখনো দেখেছো এইভাবে ইন্টারপ্রিট করা? আমার ক্লাসে দেখবে, আমার ক্লাসে দেখবে, শিখবে। চলো নেক্সট। ওহ, ওয়ান্স এগেন বিউটিফুল, বিউটিফুল। মড জেড ওয়ান 2, মড জেড টু 3, তাহলে ওই জিনিসটার, এই জিনিসটার এত অপেক্ষা কম, এত অপেক্ষা, মানে ওর ম্যাক্সিমাম বার করতে হবে। ওটা ম্যাক্সিমাম কত হতে পারে, তার থেকে কম, এটা বার করতে হবে। ওয়ান্স এগেন, ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন ইজ এভরিথিং। অ্যালজেব্রা করে হবে না। এ প্লাস আইবি, এক্স প্লাস আইবি, ওসব অন্ধের মতো করলে হবে না। মড জেড ওয়ান হচ্ছে 2, মড জেড টু হচ্ছে 3, তাহলে মড জেড ওয়ানটা তার মানে 2 ব্যাসার্ধের একটা সার্কেলের ওপর কোথাও আছে, জেড টুটা 3 ব্যাসার্ধের একটা সার্কেলের ওপর কোথাও আছে। আর 5+12i, সে 5+12i, 5+12i এরকম কোনো একটা জায়গাতে সে আছে। 5+12i, 5+12i এরকম কোনো জায়গাতে সে আছে। ওকে, তাহলে এই তিনটের সাম, জেড ওয়ানের সাম, জেড টুর সাম, আর ওইটা তিনটে মিলে সব থেকে বড় কখন হবে? তো সব থেকে বড় তখন হবে যখন এই তিনটে একই দিকে থাকবে, একই দিকে থাকবে, তাই না? জেড ওয়ান যেদিকে, জেড টু যেদিকে, 5+12iও সেদিকে, তিনটেকে একই দিকে যদি নিয়ে আসতে পারি তবেই তাদের সাম ম্যাক্সিমাম হবে। সিম্পল জিওমেট্রি। তাহলে আমার কি করতে হবে না, জেড ওয়ান যে যে বরাবর এইটা আছে সেই বরাবরই এইখানে আমাকে জেড ওয়ানকে রাখতে হবে, এইখানে আমাকে জেড টু কে রাখতে হবে, আর এইখানে আমাকে এটাকে রাখতে হবে। তাহলে তিনটের সাম কত হয়ে যাবে? তিনটের সাম কত হয়ে যাবে স্যার? তিনটের সাম আমার হয়ে যাবে হচ্ছে, তাই কি করব, তার থেকে বেটার হবে, তার থেকে বেটার হবে মনে হচ্ছে আমার। তার থেকেও বেটার হতে পারে যদি আমি জেড ওয়ানকে 2 নিই এক্স্যাক্টলি, জেড টু কেও আমি 3ই নিই এক্স্যাক্টলি, আর ওটাকে 5+12i, না এর থেকেও বেটার হতে পারে। আমার দরকার নেই, আমি জেড ওয়ানকে এই বরাবর রাখবো না, আমি আরো ইজি করতে পারি, জেড ওয়ানকে আমি আরো বড় করতে পারি, জেড ওয়ানকে আমি আরেকটু বড় করতে পারি। হ্যাঁ, আমি অ্যালাইন করতে পারি। অ্যালাইন করলে কত হয় দেখি, অ্যালাইন করলেই সব থেকে বেশি বড় হওয়ার কথা এটা। যদি আমি অ্যালাইন করে দিই তাহলে 5+12i বরাবর এটা চলে যাবে। তো দেখো, এটা তো অলওয়েজ, এই জিনিসটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অনুযায়ী অলওয়েজ লেস দেন, এটা অলওয়েজ লেস দেন ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু প্লাস মড 5+12i। এটা তো বটেই, তার মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর 5 স্কোয়ার 12 স্কোয়ার যোগ করলে হয় 169, রুট নিলে হয় 13, মানে 18। এটা 18 থেকে ছোট তো সবসময় বটেই, এটা তো এইভাবেও বলা যায়, এটা তো এইভাবেও বলা যায়, এটা ঘটনা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এইভাবেই বলা উচিত, এখানে জিওমেট্রি করার খুব একটা স্কোপ নেই, এটা সিম্পল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকেই বলে দেওয়া যায় যেটা 18 থেকে কম, আর অন্যগুলোর থেকে এটা বেশি হতে পারে। ইটস নট ইম্পসিবল, ইটস নট ইম্পসিবল, 18 অপেক্ষা এটা সবসময় কম। তাও একটু দেখে নিই অন্যগুলোর থেকে বড় কি হতে পারে। আমি যদি জেড ওয়ানকে এক্স্যাক্টলি 2 নিই, ওটাকে এক্স্যাক্টলি 3 নিই, তাহলে 2+3+5+12i, এটা মানে হচ্ছে 10, মড 10+12i, এর মড হয়ে যাচ্ছে হচ্ছে আমার √244, √244 মানে 16-র কাছাকাছি। হ্যাঁ, এগুলোকে ছাড়িয়ে যায়, 18 অপেক্ষা কম, এটাই আনসার। অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অঙ্ক না, এর মধ্যে জিওমেট্রি আমার করার দরকার নেই, অ্যালাইনমেন্ট ফ্যালাইনমেন্টের ঝামেলায় যাওয়ার দরকার নেই। সিম্পল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, মড অফ এই জিনিসটা ইজ লেস দ্যান মড অফ এইটা প্লাস মড অফ এইটা প্লাস মড অফ এইটা, যেটা কিনা 18 অবধি যাচ্ছে। সিম্পল। 18 কখন অ্যাচিভ হবে? অবশ্যই 18 অ্যাচিভ হবে এই কনফিগারেশনে। এই কনফিগারেশনে যদি তুমি যাও, এই অবস্থায় জেড ওয়ান জেড টুর যা মান হবে এই অ্যাঙ্গেল অনুযায়ী, সেটা তোমাকে 18 দেবে, সেটা তোমাকে 18 দেবে। কিন্তু সেটা আমার জানার দরকার নেই, আমার এটা জানলেই হবে যে 18 কম হবে এটা। ডান। চলো আরেকটা অঙ্ক। মড জেড এর মান জানতে চাইছে এই ইকুয়েশন থেকে, এটা তো একটা কিউবিক, এটা তো জেড এর একটা কমপ্লেক্স কোএফিসিয়েন্ট ওয়ালা কিউবিক, এখান থেকে তো জেড এর মান 3টে বেরোতে পারে, কিন্তু এখানে মড জেড এর একটাই মান চেয়েছে, তার মানে এটাকে নিশ্চয়ই ফ্যাক্টরাইজ করা যাবে।
ফ্যাক্টরাইজ করতে হবে এটাকে, নাহলে কোনো উপায় নেই। ফ্যাক্টরাইজ করবো কি করে? আই জেড কিউব জেড স্কোয়ার, দেখি তো এখান থেকে কি কমন নেবো, এখান থেকে আই জেড স্কোয়ার কমন নিই দেখি। আই জেড কিউব প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস আই ইকুয়াল টু 0। প্রথম থেকে আমি আই জেড স্কোয়ার কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে পাচ্ছি জেড আর এখানে পাচ্ছি প্লাস জেড স্কোয়ার, তার মানে মাইনাস আই। আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিই, তাহলে একই জিনিস পাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। মাইনাস ওয়ান কমন নিই, জেড মাইনাস আই ইকুয়াল টু 0, ফ্যাক্টরাইজ হয়ে গেছে। তার মানে হলো আই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস আই ইকুয়াল টু 0। তাহলে সলিউশন কি হয়? জেড ইকুয়াল টু আই এখান থেকে, আর নয় আই জেড স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি? মড জেড ইকুয়াল টু মড আই ইকুয়াল টু 1। আর এখান থেকে কি পাচ্ছি? মড জেড স্কোয়ার ইকুয়াল টু মড 1 বাই আই, এগেন দ্যাটস 1, এগেন দ্যাটস 1। এখান থেকেও তাহলে মড জেড ইকুয়াল টু 1 পেলাম। ফাইন, তাহলে মড জেড ইকুয়াল টু 1 একটাই সলিউশন। এর রুট 3টে হতে পারে, কিন্তু প্রত্যেকটাই ইউনিট সার্কেলের উপর আছে। দ্যাটস ফাইন, সিম্পল। ফ্যাক্টরাইজেশন does the trick for us, does the trick for us. 1/1 প্লাস আই এর কোণাঙ্কের মুখ্য মান। হায় হায়, এত কিছুর পর এত সহজ অঙ্ক! কোণাঙ্কের মুখ্য মান মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট। 1/1 প্লাস আই এর প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো 1/1 প্লাস আই কোথায়? 1/1 প্লাস আইটা কোথায় আছে? 1/1 প্লাস আই মানে কি? 1/1 প্লাস আই মানে কি? আচ্ছা, এটাকে আমি করতে পারি, এটাকে আমি 1/1 মাইনাস আই বাই 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই রেশনালাইজ করে নিতে পারি, তাহলে উপরে হলো 1 মাইনাস আই, আর নিচে এটা অনেকবার করেছি 1 মাইনাস 2, 1 মাইনাস আই স্কোয়ার মানে 2, তার মানে এটা হচ্ছে আমার হাফ মাইনাস আই বাই 2, হাফ মাইনাস আই বাই 2, তার মানে হাফ মাইনাস আই বাই 2, এরকম জায়গাতে। তার মানে এটা যেহেতু সমান, এটা মাইনাস 45 ডিগ্রি, মাইনাস 45 ডিগ্রি, মাইনাস পাই বাই 4। সিম্পল, হ্যাঁ, সিম্পল। চলো নেক্সট অঙ্ক। কি মনে হচ্ছে পটাপট অঙ্ক হয়ে যাচ্ছে? হ্যাঁ, এভাবেই হওয়া উচিত, এভাবেই হওয়া উচিত। Z1 বলা আছে, Z2 বলা আছে। Z1 Z2 এর মুখ্য প্রশস্তি। ওরে বাবারে, কি ল্যাঙ্গুয়েজ! এটা কি বস্তু? সব অ্যাঙ্গেল দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল আর্গুমেন্টের কথাই বলা হচ্ছে, মুখ্য প্রশস্তি এটা কি বস্তু? অ্যাঙ্গেল যখন দেওয়া আছে। আচ্ছা, Z1 হচ্ছে মাইনাস আই বাই রুট 2 প্লাস 1 বাই রুট 2। মাইনাস আই বাই রুট 2 আমি ধরলাম এরম জায়গায়, মাইনাস আই বাই রুট 2 আমি ধরলাম এরম জায়গায়, 1 বাই রুট 2 এরম জায়গায়। তো 45 ডিগ্রির গল্প আছে, 45 ডিগ্রির গল্প আছে। এর অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 135 ডিগ্রি। Z1 মাইনাস প্লাস 1 বাই রুট 2 মাইনাস আই বাই রুট 2, ভুল হয়েছে। ছবি আঁকা ভুল হয়ে গেছে রে বাবা, ছবি আঁকা ভুল হলে পুরো অঙ্কই ভুল। गलत हो गया रे बाबा, गलत हो गया। আই বাই রুট 2 মাইনাস আই বাই রুট 2, এই যদি হয় 1 বাই রুট 2, এই হচ্ছে আমার 1 বাই রুট 2, এই হচ্ছে Z1, এই হচ্ছে Z1, এর স্থানাঙ্ক হচ্ছে 1 বাই রুট 2 মাইনাস 1 বাই রুট 2। ফাইন। Z2 এর গল্প কি? হাফ আর রুট 3 বাই 2। 1 বাই রুট 2 তো এখানে, হাফ তাহলে তার থেকে আরেকটু ছোট হবে, বা 1/3 বাই রুট 2 এরম জায়গাতে হবে, এরম জায়গাতে। এই হলো আমার Z2। ডেফিনেটলি এর অ্যাঙ্গেল হচ্ছে রুট 3 বাই 2 হাফ, তার মানে হচ্ছে এটা সাইন 60, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার কত? আর এটা হচ্ছে আমার 45 ডিগ্রি তো নাকি? মাইনাস 45 ডিগ্রি, মাইনাস 45 ডিগ্রি, মাইনাস 45 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে। Z1 Z2 এর মুখ্য প্রশস্তি, Z1 Z2 এর মুখ্য প্রশস্তি, তো তার মানে তো মুখ্য প্রশস্তি মানে আর্গ Z1 Z2, তার মানে আর্গ Z1 প্লাস আর্গ Z2, আর্গ Z1 প্লাস আর্গ Z2, তার মানে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার মানে 15 ডিগ্রি। 15 ডিগ্রি মানে হচ্ছে পাই, মানে পাই বাই 12। 15 ডিগ্রি মানে পাই বাই 12। ইয়েস, পাই বাই 12, দ্যাটস ইউর আনসার। সিম্পল এনাফ। চলো পরের অঙ্কে যাই। কোনো হাতি ঘোড়া নেই এর মধ্যে, বিকল্প নির্বাচন করতে হবে।
তো বিকল্প কিছু নির্বাচন করি। ও এখানে তো দেখছি কড়া অঙ্কই রয়েছে, এগুলো তো আমরা আগে করে এসেছি মনে হচ্ছে, ভালোই হবে, দেখে নি। যেমন মড জেড প্লাস মড জেড মাইনাস ওয়ান এর অবমান, এটা আমরা দেখেছি প্রথম দিকে, এটা ওয়ান হয়, তো একের সাথে ডি ম্যাচ করবে, এখানে লিখে রাখি একের সাথে ডি ম্যাচ করেছে। রিয়েল পার্ট অফ এইটা, আচ্ছা পরে দেখি, বরং এইটা দেখে নি, আই স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এইটার মডিউলাসের মান, ডেফিনেটলি এর মডিউলাসের মান হচ্ছে রুট ওভার 4+1 মানে √5, তো √5, 3 হচ্ছে আমার এ হচ্ছে আমার 3, তাহলে আমি এখান থেকেই মিলিয়ে নিই না, ডি হচ্ছে 1, এ হচ্ছে 3, 1d 1d a3, 1d a3 কোথায় আছে, 1d 3a, 1d 3a একটাই আছে, এই যে 1d 3a, বাকি কোনোটাতে কিন্তু 1d 3a নেই, সুতরাং এইটাই হবে, বাকি দুটো আমার আর দেখার দরকার নেই, এটা একটা ট্রিক, শর্টকাট, তোমাকে বাকি দুটো মেলাতে হবে না, মেলালে অবশ্যই এটা মিলবে, কিন্তু আমার দেখার দরকার নেই। তুমি যদি ইচ্ছে করো অঙ্ক করবেই, তা তুমি করতে পারো 1/i⁴, কিন্তু আমার প্রয়োজন নেই, আমার চারটে অপশনের মধ্যে B1 আর A3 একটাতেই আছে, আর কোথাও নেই, সুতরাং আমার কাজ শেষ, আর আমার মিলিয়ে দেখার দরকার নেই। ওকে, এমসিকিউ করছি, এটা আবার কি, এ ও বি দুটি ভিন্ন জটিল সংখ্যা এবং মড বি ইকুয়াল টু 1, তাহলে এটা কত? বি আর এ দুটোই ভেরিয়েবল, অথচ আনসার চেয়েছে কনস্ট্যান্ট। যখনই দেখবে ভ্যারিয়েবলের প্রশ্ন আছে, কনস্ট্যান্টে আনসার চেয়েছে, তুমি বুঝে নেবে যে নিনজা টেকনিক কাজে লাগবে। তুমি ইচ্ছে করলে এখানে বি আর এর জায়গাতে সুটেবল মান বসিয়ে দেখতে পারো, কারণ প্রশ্নের দুর্বলতা, প্রশ্ন বুঝিয়ে দিয়েছে যে বি আর এ তুমি যাই নাও মান কনস্ট্যান্ট আসবে, তো কোনটা আসে সেটা দেখে নেওয়ার জন্য বি আর এ তুমি যা খুশি বসাও, এখানে বি মড বি 1, তাহলে বি ইকুয়াল টু তুমি 1 বসাও, বি এর জায়গাতে 1 বসাও, বি এর জায়গাতে সিম্পলি তুমি 1 বসাও, বি এর জায়গাতে 1 বসাও, মাইনাস এর জায়গাতে তুমি কি করবে, এর জায়গাতে তুমি 0 বসালে, 0 বসাও, 0 বসাও, 0 বসাতে পারো, তাহলে 1 মাইনাস এ 12, তাহলে 0 ইন্টু বি, 0 ইন্টু 1 মানে 0, 1 মাইনাস 0 বাই 1 মাইনাস 0, তার মানে 1, এর আনসার হবে 1। এটুকু তো আমি বুঝে গেলাম, এটুকু তো আমি নিনজা ট্রিক মেরে বুঝে গেলাম, কিন্তু অঙ্ক করে দেখানো উচিত আমার, যেহেতু আমি তোমাদের সামনে অঙ্ক করছি কমপ্লেক্স নাম্বারে, আর এত বড় বড় কথা বলছি, আমার দেখানো উচিত যেটা অ্যাকচুয়ালি বি আর এর ওপর ডিপেন্ড করে না। কি করে দেখাবো, কি করে দেখাবো, চলো, মড আছে, সিম্পলিফাই করতে হবে, এমনি পারবো না, এমনি পারবো না, আমাকে এই ট্রিকটা, এই আইডেন্টিটিটা ইউজ করতে হবে, যে মড জেড স্কোয়ার ইকুয়াল টু জেড জেড বার, এইটা আমাকে ইউজ করতে হবে। তাহলে আমি কাজ করে এটা স্কোয়ারটা নিই, বি মাইনাস এ বাই 1 মাইনাস এ বার বি, তার স্কোয়ারটা আমি নিই, এমনি ইভ্যালুয়েট করতে পারছি না, স্কোয়ারটা নিয়ে দেখি, তাহলে স্কোয়ারটা কি হবে, স্কোয়ারটা হয়ে যাবে বি মাইনাস এ স্কোয়ার, বি মাইনাস এর স্কোয়ার, এটা হবে বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এর বার, নিচে 1 মাইনাস এ বার বি আর 1 মাইনাস এ বার বি এর বার, তাহলে ওপরে কি দাঁড়ালো, বি মাইনাস এ ইন্টু বি বার মাইনাস এ বার, আর নিচে কি দাঁড়ালো 1 মাইনাস এ বার বি ইন্টু 1 মাইনাস এ বার বি এর বার, মানে এ বি বার। এই অপারেশন গুলো জানো তো বাবা, জানতে হবে। ওপরে হলো তাহলে বি বি বার, মানে মড বি স্কোয়ার মাইনাস এ বার বি মাইনাস এ বি বার মাইনাস মড এ স্কোয়ার। নিচে কি হলো, নিচে কি হলো, নিচে হলো 1 মাইনাস এ বি বার মাইনাস এ বার বি মাইনাস এ বার বি প্লাস এ এবার বি বি বার, মানে ওই মড এ স্কোয়ার, মানে প্লাস মড এ স্কোয়ার। উপরে এটা আমার প্লাস মড এ স্কোয়ার ছিল, প্লাস মড এ স্কোয়ার ছিল। ও দেখো, তাহলে মড বি স্কোয়ার তো 1, মড বি স্কোয়ার তো আমার অ্যাকচুয়ালি 1, মড বি স্কোয়ারটাকে আমি লিখছি না এভাবে, মড বি স্কোয়ারটা তো অ্যাকচুয়ালি 1, এখানে 1 মাইনাস, এখানেও 1 মাইনাস, দেখো হুবহু মিলে গেছে, 1 মাইনাস এ বার বি মাইনাস এ বি বার প্লাস এ স্কোয়ার, 1 মাইনাস এ বি বার এ বার বি এ স্কোয়ার, পুরোটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে হয়ে গেল 1।
দ্যাটস দি অনলি ওয়ে টু সলভ দিস প্রবলেম এলিগেন্টলি। খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এইরকম একটা কমপ্লেক্স এক্সপ্রেশনকে যদি জেনারেলাইজ করতে হয়, তার জন্য বেস্ট পসিবল রুট হচ্ছে এর স্কোয়ার নাও, তাকে কমপ্লেক্স আর তার কনজুগেটের মাল্টিপ্লাল হিসেবে, গুণফল হিসেবে ভাঙো, তবে তুমি এর উপর অ্যালজেব্রা করতে পারবে। আদারওয়াইজ এর উপর তুমি কোনো অ্যালজেব্রা করতে পারবে না। মডের মধ্যে অ্যালজেব্রা করতে হলে তাকে স্কোয়ার করো, করে কমপ্লেক্স আর তার কনজুগেটের গুণফলে ভাঙো, তবে তুমি কোনো অ্যালজেব্রা করতে পারো। ঠিক আছে? তো এইবার শেষ করব ভিডিও। প্রায় 30টা অঙ্ক করলাম, সব রকম অঙ্ক দেখালাম, কিচ্ছু বাদ দিইনি, সহজ থেকে কঠিন থেকে মডারেট। তোমাদের যদি এই ভিডিওতে কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু সেমিস্টারে 40-এ 40 কেউ আটকাতে পারবে না। এইবার যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছো তাদের কাছে অনুরোধ, কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে আমার অঙ্ক করার স্টাইল কেমন লাগলো, কি শিখলে তোমরা এই ভিডিও থেকে, আমার কাছে তোমরা আর নতুন কোন ধরনের ভিডিও দেখতে চাও। ঠিক আছে? এবং কি মতামত তোমার আমার অঙ্ক করার ধরন সম্বন্ধে, তোমার যেভাবে অঙ্ক শিখে এসছো তার সাথে আমার অঙ্ক করানোর ধরন মেলে কি মেলে না, এইগুলো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখবে। ঠিক আছে? চলো পরের ভিডিও দেখা হবে। পরের বার আমরা কি আসবো, পারমুটেশন এন্ড কম্বিনেশন নিয়ে আসবো রায়ান মার্টিন থেকে, রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে পারমুটেশন এন্ড কম্বিনেশনের ফুল সলিউশন নিয়ে আসবো আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, ইটস আ গুড বাই।